2 মাসে প্রেগনেন্ট অবস্থায় বসে আছে বাসর ঘরে অনু। উদয়ের সাথে আজই বিয়ে হয়েছে অনু। উদয়ের অমতেই বিয়েটা হয়েছে। তীব্র ঘৃণা নিয়ে উদয় বিয়ে করেছে অনুকে। উদয় জানেও না যে ওর যার সাথে বিয়ে হয়েছে সে প্রেগনেন্ট। ঘটনাটা জানলে কি রিয়েক্ট করবে সেটাও জানে না অনু। ভয়ে থরথর করে কাঁপছে অনু। উদয় এ বিয়েতে কোনোভাবেই রাজি ছিল না। উদয়ের বাবা জোর জবরদস্তি করে বিয়ে দিয়েছে অনুর সাথে। উদয় বিয়ের আগে অনুকে বলেই দিয়েছে সে বিয়ে করতে চায় না, আর বিয়ে করলেও অনু কখনো সুখী হবে না। সে অনুকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। তাই অনু যেন উদয়কে বিয়ে না করে। উদয়ের সাথে বিয়ে ঠিক হওয়া নিয়ে উদয় অনেক বাজে ব্যবহারও করেছে, কিন্তু অনু নিরুপায়। তাই উদয়কে ইচ্ছার বিরুদ্ধে হলেও বিয়ে করতে হলো। এমনিতেও উদয়কে অনুর কোনোদিনও পছন্দ ছিল না। এর আগে অতীতে ঘটে গিয়েছে অনেক ঘটনা, যার রেস ধরে উদয় অনুকে এক বিন্দু পছন্দ করে না। কিন্তু ওর অপছন্দের সেই কারণটা খুঁজে পেলাম না। সিগারেট টানতে টানতে রুমে প্রবেশ করলো উদয়। উদয়ের চোখে মুখে স্পষ্ট রাগের বলিরেখা ফুটে উঠেছে। উদয় রুমে এসে সোফায় বসে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। গায়ের শেরওয়ানি খুলে ফ্লোরে ফেলে দিল। রাগে ফুঁসছে আর ওয়ালে নিজের হাত দিয়ে নিজেই ঘুষি দিচ্ছে। অনু উদয়কে দেখে খাট থেকে নিচে নেমে সালাম করতে গেল। উদয় সাথে সাথেই অনুকে লাথি মেরে ফেলে দিল আর চুলের মুঠি ধরে তুলে বলে, আমি তোকে কোনোদিন নিজের বলে মেনে নিব না। ঘেন্না করি তোকে আমি। এই বিয়ে আমি মানি না। আমার জীবন থেকে দূর হয়ে যা তুই। তোর মতো মেয়েরা সবই পারে। ছলনাময়ী নারী। তোর মতো নারীকে স্পর্শ করাটাও পাপের। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে অনুর। যে উদয় অনু বলতে পাগল ছিল, সে আজ অনুকে ঘৃণা করে। উদয়ের গাল দিয়ে আজও সেই বিশ্রী গন্ধটা পাচ্ছে। উদয় আজও আবার মদ খেয়েছে। উদয়ের এই নেশাটা যে অনু বড্ড ভয় পায়। এই নেশার জন্য অনুর জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে। অনুর জীবনটা অভিশপ্ত হয়ে গিয়েছে এই নেশার জন্য। এই নিয়ে 2বার নেশা করতে দেখলো উদয়কে। উদয় রিয়েক্ট দেখে অনু ঠিক করলো সে উদয়কে বলবে তার প্রেগনেন্সির কথা, কারণ এটা উদয়ের জানা উচিত। আজ না হয় কাল ঠিকই জানবে, তখন আরো বেশি ভুল বুঝবো অনুকে। বিগত 2 মাসে হাজারবার চেষ্টা করেও অনু উদয়ের সাথে কথা বলতে পারেনি। অনুর নাম্বার ব্লক করা। অনুকে দেখলেই উদয় সেখান থেকে চলে যায়। অনু নিজেও জানে না সে কি করেছে। অনু ভয় ভয় মন নিয়ে বলল, উদয়, আমার তোমাকে কিছু বলার আছে। কি বলবি তুই? তোর কোনো কথা শুনতে রাজি নই আমি। এই কথাটা যে শুনতেই হবে উদয়, এটা না বললে ভীষণ অন্যায় হবে। উদয় রাগান্বিত চোখ নিয়ে তাকালো। আমি মা হতে চলেছি উদয়। কি বললি তুই? মা হতে চলেছিস? পুরো কথাটা না শুনেই উদয় আমাকে প্রচণ্ড মায়ের শুরু করে। পুরো শরীর রক্তাক্ত করে ফেলে। নেশা অবস্থায় উদয়ের হয়তো খেয়ালই নেই ও একটা মানুষকে মারছে। উদয় মারতে মারতে নিজের সমস্ত রাগ ছাড়তে লাগলো। যে উদয় আমার জন্য মানুষকে মারত, সে আজ আমাকেই মারছে। প্লিজ উদয়, আমাকে এইভাবে মেরো না, তাহলে বাচ্চাটার ক্ষতি হবে। আমি ওকে পৃথিবীতে আনতে চাই। কিসের বাচ্চা? কার বাচ্চা? কার পাপ পেটে নিয়ে আমার ঘাড়ে উঠেছিস? চরিত্রহীনা নারী, লজ্জা করে না? জারদ সন্তান পেটে নিয়ে বাসর ঘরে নিজের স্বামীকে বলছিস তুই প্রেগনেন্ট? পৃথিবীতে তুই কি একমাত্র মেয়ে যে বাসর ঘরে অন্যের পাপের চিহ্ন নিয়ে নিজের স্বামীকে বলে সে প্রেগনেন্ট? যার বাচ্চা সে কি এই বাচ্চাটা পেটে দিয়ে ছেড়ে দিয়েছে? সেই পাপ তুই আমার ঘাড়ে চাপাতে চাস? উদয়, আমার কথা শোনো। চুপ, একদম চুপ। তোর কি লজ্জা বলে কিছুই নেই? আমার জীবনটা এভাবে নষ্ট করে কি শান্তি পেলি বল? আমি কালই সবাইকে ডেকে বলবো তোর এই চরিত্রহীনার আসল রূপ। তোর বাবার নাম্বার দে, তাকেই আগে বলি। উদয়, অনেক বলেছ, আর না। এই বাচ্চার কারণ না, তোমারই। আমারই। সিরিয়াসলি বিয়ে হলো আজ আমাদের। আমি তোকে স্পর্শ করার আগেই তুই মা হয়ে গেলি। অভিনয়টা ভালো ছিল, কিন্তু গল্পের থিমটা ভালো মেলেনি প্রেয়সী। এই বাচ্চা যে তিহানের, আমি কি জানি না ভেবেছিস? আমি সব কিছু নিজ চোখে দেখেছি। উদয়, মনে করে দেখো ভালোভাবে, এই বাচ্চা তোমারই উদয়। ছি তিহান ভাইয়ার, কেন হবে এ বাচ্চা? আমাকে এত বড় অপবাদ দিও না। একটা মিথ্যা বলবি না আর তুই। তুই এক্ষুনি বেরো এ বাড়ি থেকে। উদয়, এ নেশাক্ত অবস্থায় তোমার কিছুই মনে নেই। নেশা কাটুক, মনে পড়বে। আমি সামান্য একটু ড্রিঙ্কস করেছি, তার মানে এটা নয় আমার কিছুই মনে পড়বে। উদয়, আজও তুমি নেশাক্ত, সেদিনও নেশাক্ত ছিলে, তারই ফল এটা। ফ্ল্যাশব্যাক। ছোটবেলা থেকেই উদয় অনুকে পছন্দ করে। অসংখ্যবার প্রপোজও করেছে, কিন্তু অনু কোনোদিন উদয়কে পছন্দ করতো না। উদয়কে কেন অনু পছন্দ করতো না সেটা উদয় নিজেও জানে না। অনু নিজেই বুঝতো না কেন তার উদয়কে পছন্দ নয়।
ছোটবেলা থেকে ডিস্টার্ব করতো বলে অনুর একটা বিরক্তি ছিল উদয়ের প্রতি। উদয় আর অনু এক পাড়াতেই মানুষ হয়েছে, পাশাপাশি তাদের বাসা। উদয়ের মা বাবারও অনুকে পছন্দ ছিল অনেক। উদয় আর অনুর বিয়েতে সবাই রাজি থাকলেও শুধু অনু রাজি ছিল না। অনুর মা বাবা হাজারবার বুঝালেও অনু কখনো রাজি হয়নি বিয়েতে। দুই পরিবারের অত্যন্ত ভালো রিলেশন। এই বিয়েটা নিয়ে ছোটবেলা থেকেই কথা হচ্ছে, কিন্তু অনুর জন্য কিছুই হয়নি। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বাইরে প্রচুর বজ্রপাত হচ্ছিল। কালবৈশাখী ঝড়ের দিন ছিল সেদিন। অনু ভিজতে ভিজতে উদয়ের বাড়িতে গিয়েছিল। অনু উদয়ের বাড়ির সামনে আসতেই ঝড় বৃষ্টি শুরু হয়। সেদিন বাড়িতে কেউ ছিল না। অনু ভিজে খুব কাঁপছিল। এদিকে কারেন্টও ছিল না। অনু উদয়দের বারান্দায় দাঁড়িয়েছিল। এমন সময় উদয় এসে অনুর পাশে দাঁড়ায়। উদয় বলে, এ কি অনু, তুমি এখানে? উদয়ের কথাগুলো কেমন জানি লাগছিল। অনু বুঝতে পেরেছিল উদয় নেশা করেছে। এমন সময় বাইরে প্রচন্ড জোরে বজ্রপাত হয়। অনু ভয়ে উদয়কে জড়িয়ে ধরে। অনুর ভেজা শরীর দেখে নেশাক্ত উদয় মাদকতায় হারিয়ে যায়। অনুকে নিজের সাথে শক্তভাবে জড়িয়ে ধরে। অনু জোর করেও নিজেও সরাতে পারেনি। উদয় সেদিন হারিয়ে গিয়েছিল অন্য জগতে। অনুর উদয়ের সেদিন শারীরিক সম্পর্ক হয়ে যায়। অনু উদয়ের হাত পা ধরে অনুরোধ করেছিল, কিন্তু উদয় কোনো কথাই সেদিন শুনেনি। সেদিন ঝড় বৃষ্টি শেষে অনু কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে, কিন্তু কাউকে বলতে পারেনি সে রাতের কথা। এরপর অনুর প্রেগনেন্সি ধরা পড়ে। অনুর রিপোর্টটা পাওয়ার পরে উদয়ের বাবাকে বলে, কাকু, আমি উদয়কে বিয়ে করতে রাজি আছি, আপনি আজই বিয়ের ব্যবস্থা করুন। উদয়ের বাবা সেদিন অবাক হয়ে যান। সত্যি কি অনু বিয়েতে রাজি? এতদিন অনুরোধ করার পরও তো অনু রাজি ছিল না। উদয়ের বাবা অবাক হয়ে বলে, মা অনু, তুমি আজ হঠাৎ রাজি? আমি কিছু বুঝতে পারলাম না। অনু প্রেগনেন্সি রিপোর্টটা উদয়ের বাবার হাতে ধরিয়ে দিয়ে বলে, কাকু, আমি মা হতে চলেছি উদয়ের সন্তানের। পৃথিবীতে যে কোনো মেয়ে হলে হয়তো এই বাচ্চা নষ্ট করে ফেলতো, কিন্তু আমি পারবো না। আমার পেট থেকে উদয়ের চিহ্ন আমি মুছে ফেলতে পারবো না। আমি আমার বেবির উপস্থিতি অনুভব করতে পারি। আমি উদয়ের পরিচয়ে ওর জন্ম দিতে চাই। অনু যে মিথ্যা বলার মেয়ে নয় সেটা উদয়ের বাবা জানে। অনু সেদিন রাতের ঘটনা খুলে বলে উদয়ের বাবাকে। উদয় সেদিন বিয়েতে রাজি ছিল না। অনুর প্রতি এতটা পাগল থাকার পরেও হঠাৎ উদয়ের কি হয়েছিল, অনুর প্রতি তীব্র ঘৃণা। এই ঘৃণার কারণ কারো জানা নেই। উদয়ের বাবা বিয়ের প্রস্তাব দিলে উদয় এক বাক্য না করে দেয়, কিন্তু উদয়ের বাবার জোরাজোরিতে সেদিন উদয় বিয়ে করতে বাধ্য হয়। কারোর কাছে বিষয়টা ক্লিয়ার না উদয় কেন বিয়ে করবে না। অবশেষে বিয়েটা হলেও উদয় অনুকে সহ্য করতে পারছে না। এমনকি বাচ্চাটাও সে নিজের বলে স্বীকার করতে চাইছে না। ফ্লোরে পড়ে গোংরাচ্ছে অনু। পুরো শরীর কেটে গিয়েছে, ছটফট করছে ব্যথায়। উদয় একের পর এক সিগারেট টেনেই যাচ্ছে। হঠাৎ উদয়ের খেয়াল হলো অনু সেন্সলেস হয়ে গিয়েছে। উদয় অন্যদিকে ঘুরে অনুর হাতে একটা মলম দিয়ে বলে, এটা সিনেমা পাওনি যে মেরে আবার আদর করে মলম ওষুধ লাগিয়ে দিব? মনে চাইলে এটা লাগিয়ে নিও। আর যারা তোমাকে এ বাড়িতে এনেছে তাদের বলো তোমার দায়িত্ব নিতে। উদয় চৌধুরী তোমার দায়িত্ব কখনোই নিবে না। গুড নাইট। ফুলশয্যা মানে প্রতিটা মেয়ের কাছে বিশেষ আর স্পেশাল রাত, কিন্তু অনুর কাছে ছিল কাল রাত্রি। উদয় ফুল দিয়ে সাজানো বিছানাটা তছনছ করে ফেলে। সমস্ত ফুলগুলো ছিঁড়ে একাকার করে পুরা রুমে ছড়িয়ে ছিটিয়ে রাখে। রুমের জিনিসপত্র ভাঙাচোরা করে। অনুকে প্রচন্ড মারধর করে। রক্তাক্ত শরীর নিয়ে ফ্লোরে পড়ে রইল অনু। উদয় চোখ রাঙানি দিয়ে বলল, ওষুধ লাগিয়ে নে। ওষুধ না লাগিয়ে কি প্রুভ করতে চাস? বাসর ঘরে তোর স্বামী তোকে টর্চার করেছে, আমি নারী নির্যাতনকারী, কি এসব প্রুভ করতে চাস? তো দুনিয়ার সবার কাছে আমাকে খারাপ প্রমাণিত করতে চাস? এটাই তোর উদ্দেশ্য? আমার নামে মামলা করে কি কাবিনের টাকা উদ্ধার করবি? এই টাকার জন্যই তো তুই বিয়েটা করেছিস। তিহানের বাচ্চা, আমার বাচ্চা বলে দাবি করে আমার সাদাসিধা বাবার মাথাটা খেয়েছিস। মেয়ে মানুষের গায়ে হাত তোলা পুরুষদের আমি ঘেন্না করি, কিন্তু আজ আমাকে তুই বাধ্য করলি এমন জঘন্য কাজ করতে। আমি কি কারণে এমন করছি সেটা তো কেউ জানতেও পারবে না। অনুর উদয়কে এই মুহূর্তে কিছুই বলার সাহস নেই। পেটে হাত দিয়ে চেপে ধরে কাঁদছে শুধু। উদয় বলে, এভাবে কেঁদে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করা যাবে না অনু। ভাবিস না এভাবে কাঁদলে আমি নিজে ওষুধটা লাগিয়ে দিব। তোর এই কষ্ট পেটে দেখে আমার অনেক আনন্দ লাগছে। মনে করে দেখ এভাবে আমি কত কেঁদেছি। তুই আমার ইমোশনের কোনো গুরুত্বই দিসনি। সেদিন আমারও এমনই কষ্ট হতো। রাগ করতে করতে নেশাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ল উদয়। বেডের এক সাইডে হাত পা চারদিকে ছড়িয়ে শুয়ে আছে উদয়। কোনো হুঁশ নেই। অনু ব্যথায় কোকড়াতে কোকড়াতে অনেক কষ্টে উদয়কে ঠিক করে শুয়ে দিল। মাথার নিচে বালিশ দিয়ে দিল। উদয়ের গায়ে একটা চাদর দিয়ে দিল। উদয় শুয়ে আছে একটা বাচ্চার মতো। মুখটা দেখতে অনেক ইনোসেন্ট লাগছে। অনু চোখের পানি উদয়ের মুখে টপ টপ করে পড়ল। রুমের সমস্ত ফুলগুলো ঝাড়ু দিয়ে এক জায়গায় করে অনু একটা অড্রপের ড্রয়ারে রেখে দিল। কেন যেন বাসরের ফুলগুলো ফেলতে ইচ্ছে হলো না।
রুমের ভাঙাচোরা জিনিস গোছাতে গিয়ে অনু একটা অদ্ভুত জিনিস দেখলো। অনুর মাথার একটা কাঁটাও পড়ে আছে। আজ থেকে 2 বছর আগে অনু চুল কোপা করে চুলের কাঁটা দিয়ে বেঁধেছিল। উদয় সেই কাঁটাটা খুলে অনুর চুলগুলো খুলে দিয়েছিল। খোলা চুলে অনুকে প্রাণ ভরে দেখছিল উদয়। সেদিন উদয়ের পরনে ছিল ব্লু জিন্স আর সাদা টি শার্ট, আর অনুর পরনে ছিল সাদা গাউন। এই চুলের কাঁটাটা নেওয়ার জন্য অনু অনেক চেষ্টা করেছিল, কিন্তু উদয় কিছুতেই দিয়েছিল না। এই 2 বছর উদয় নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছে। সেদিনের উদয় আর আজকের উদয় অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। উদয়ের এমন কাজ দেখে উদয়কে এখন গুন্ডা বদমাশ মনে হলো। উদয় আসলে এমন ছিল না। বিগত 2 মাসে কি এমন ঘটে গিয়েছে যার জন্য উদয় নেশা করা শুরু করেছে? অনুকে চোখের বিষ মনে করে। অনু নিজে ওষুধটা লাগিয়ে বালিশ ছাড়া ফ্লোরে শুয়ে রইল। কখন ভোর হয়েছে অনু জানে না। উদয়ের অভ্যাস রোজ সকাল 6টায় ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা। বাবা মায়ের একটাই ছেলে উদয়। লেখাপড়াতে অনেক ভালো, ডাক্তারি পাশ করেছে এবার। মিডিয়াম গড়ন শরীরের, গায়ের রং ফর্সা। স্কুল লাইফ থেকে চুল একটু বড় রাখতে ভালোবাসে উদয়। সিল্কি চুলগুলো কপালে এলোমেলো ভাবে পড়ে থাকে। রোজ দিনের মতো উদয় আজও ভোর 6টায় ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে চশমাটা পরে নিচে তাকিয়ে দেখে গুটিসুটি মেরে শুয়ে আছে লাল বেনারসি পরে অনু। মাথার নিচে বালিশও নেই। উদয় খেয়াল করে তার শরীরের বিভিন্ন অংশে রক্তের দাগ। উদয় অবাক হয়ে যায় দেখে এই দাগগুলো কিভাবে এসেছে। উদয় খেয়াল করে বিছানায় অনুর এক কানের দুল পড়ে আছে। উদয় বুঝতে পারে অনু এসেছিল তার কাছে। রাগে অনুকে ডাকতে যাবে, ঠিক তখনই অনু শরীরে শুকানো রক্তগুলো দেখতে পায়। উদয় কিছু একটা ভেবে অনুকে আর ডাকে না। উদয় বুঝতে পারে কাল রাতে অনু তাকে ঠিক করে শুয়ে দিয়েছে। উদয় ট্রাউজার আর গেঞ্জি পরে জগিং এর জন্য বের হয়। উদয় দেখে খুব ভোরে কাজের বুয়া বাগান ঝাড়ু দিতে এসেছে। উদয় বুয়াকে ডেকে বলে, সালেহা খালা শুনো তো। সালেহা খালা বলে, উদয় বাবা বলো। খালা, অনুর ফ্লোরে শুয়ে আছে, ওর গায়ে একটা চাদর দিয়ে দাও আর মাথার নিচে বালিশটা দিয়ে দাও। সালেহা খালা একটা চাদর আর বালিশ দিয়ে অনুর শরীর ঢেকে দেয়। সালেহা খালাও জানে উদয় অনুকে সহ্য করতে পারছে না। সালেহা খালা অনুর গায়ে কাটা দাগ দেখতে পায়। ওদের মুড খারাপ দেখে ওদেরকে কিছুই বলে না। অনু আর ওদের অনেক ভালো ভালো মুহূর্তের সাক্ষী ছিল সালেহা খালা। সালেহা খালা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, এত সুন্দর সম্পর্কটা এভাবে নষ্ট হলো কেন? বিধাতার কি ইচ্ছা? উদয় বাবা নিশ্চয়ই অনুমায়ের গায়ে হাত দিয়েছে। উদয় বাবা, আমাকে দিদি কত শতবার অনুমায়ের কাছে চিঠি পাঠিয়েছে, বিভিন্ন জিনিস পাঠিয়েছে, আমার কাছেও কত কেঁদেছে আর বলেছে, খালা আমার অনুকে চাই। অনুকে বোঝাও না প্লিজ, অনুকে ছাড়া আমি বাঁচব না। আর আজ সেই উদয় অনুমায়ের গায়ে হাত তুলছে। মানুষ মাত্রই পরিবর্তনশীল, এটার জ্বলন্ত উদাহরণ বুঝি উদয়। সকালে উদয় বাগানে জগিং করছে। জগিং করে ঘেমে নিয়ে একাকার অবস্থা। উদয় টাওয়াল দিয়ে ঘাম মুছতে মুছতে রুমে প্রবেশ করে দেখে অনু এখনো শুয়ে আছে। উদয় ওয়াশরুমে প্রবেশ করে আলমারি থেকে একটা ট্রাউজার আর গেঞ্জি নিয়ে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে উদয়। কাল রাতে নেশাক্ত অবস্থায় অনুকে প্রচন্ড মারধর করার পর নিজের কাছে নিজের খারাপ লাগছে উদয়। শাওয়ার ছেড়ে আধা ঘন্টা দাঁড়ানোর পর ওয়াশরুম থেকে ট্রাউজার আর গেঞ্জি পরে চুল ছাড়তে ছাড়তে বেরোলো উদয়। উদয়ের চুলের পানি অনু চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে গেল অনুর। অনুকে সজাগ হতে দেখে থমকে যায় উদয়। অনু ফ্লোর থেকে উঠতে পারছে না, পুরা শরীর ব্যথা। উদয়ের হেল্প করতে ইচ্ছা করলেও অনুর প্রতি ঘৃণা উদয়কে এগোতে দিচ্ছে না। অনু সোফা ধরে কষ্ট করে উঠল। অনু উদয়ের দিকে ক্লান্তি মাখা মুখ নিয়ে তাকালো। উদয় বুঝতে পারছে অনু তার দিকে তাকিয়ে আছে। বুঝেও উদয়ের চোখ অন্যদিকে। টাওয়ালটা বেডে ফেলে দিয়ে ট্রাউজারের 2 পকেটে হাত গুজে স্ট্রং দাঁড়ালো। এভাবে ভারী কাপড় আর গহনা পরে কেন ঘুমানো হয়েছিল শুনি? এগুলো পরে ঘুমানো যায় আদেও? এগুলো চেঞ্জ করে নাও। দাঁতে দাঁত চেপে রাগি রাগি কণ্ঠে বলল উদয়। আমি কোনো ড্রেস আনিনি বাসা থেকে। বিয়েতে তো প্রচুর শাড়ি উঠেছে, সেগুলো আম্মু সব তোমার জন্যই রেখে দিয়েছে। সেখান থেকে নিয়ে নিতে। আম্মু তো বলেই দিয়েছে ওগুলো সব তোমার। চেয়ে নেব। কাল রাতে আমার মাথার নিচে বালিশ গেল কিভাবে? আমি দিয়েছিলাম। হাউ ডেয়ার ইউ টু টাচ মি? বলেই উদয় দাঁতে দাঁত চেপে অন্যদিকে তেড়ে এলো। তুমি কোন সাহসে আমাকে স্পর্শ করেছ? আমার গা ঘিন ঘিন করছে এটা ভাবতে যে তুমি আমাকে স্পর্শ করেছ। পরিণতি অনেক ভয়াবহ খারাপ হবে ভবিষ্যতে। আমার কাছে আসার চেষ্টা করলে, স্পর্শ করতে হলে তোমার পেটের এই পাপের ফসল যার তার কাছে যেও। ছি, আমি ভাবতেও পারছি না অন্যের অপবিত্র ফসল নিয়ে আমার ঘরে তুমি। বাবা আমার কথা বিশ্বাস করবে না জানি, কিন্তু যেদিন সত্যিটা জানবে সেদিন বুঝবে। কাঁদতে কাঁদতে হিসকি তুলতে তুলতে অনু বলে, উদয় প্লিজ নিজের অনাগত সন্তানকে এইভাবে অপমান করো না। সিরিয়াসলি? বাচ্চা কিভাবে হয় আমি কি সেটা জানি না নাকি আমি অবুঝ? আমার কিছুই বোঝার ক্ষমতা নেই। অন্য আমি নিজ চোখে দেখেছি তোমাকে আর তিহানকে। কি বারবার তিহান তিহান করছো? কে তিহান? কিসের তিহান? তিহানের সাথে বারবার আমার নামটা কেন জুড়িয়ে দিচ্ছ?
সে আমার বড় ভাইয়ের মতো। স্টপ ইট অনু, আর নেওয়া যাচ্ছে না। এমন সময় সালেহা খালা নাস্তা খাওয়ার জন্য ডাকতে এলো অনু আর উদয়কে। অনু খালাকে বলে আমি ফ্রেশ হয়ে আসছি। অনু একটা সুতির শাড়ি দিবেন, যাইতে বলল। সালেহা খালা একটা লাল হলুদ প্রিন্টের শাড়ি এনে দিল। অনু শাড়িটা পরে নিচে গিয়ে উদয়ের মা বাবাকে সালাম করলো। উদয়ের মা বলে, অনু এভাবে ঝুঁকে সালাম করো না, তুমি অসুস্থ, এভাবে ঝুঁকো না। নাস্তার টেবিলে অনু, উদয়ের মা বাবা বসে আছেন উদয়ের জন্য। এমন সময় উদয় রেডি হয়ে ফোন চাপতে চাপতে বেরিয়ে গেল। উদয়ের বাবা বলে, কোথায় যাচ্ছ নাস্তা না খেয়ে উদয়? উদয় রেগে গিয়ে বলল, ওই মেয়েটার সাথে নাস্তা খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। উদয়, বাড়াবাড়িটা একটু বেশি করছো তুমি। তুমি অনুর সাথেই নাস্তা খাবে। উদয় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বেরিয়ে গেল। এই অবৈধ সন্তান নষ্ট না করলে তোকে আমার বাড়ি থেকে বের করে দিব। বলেই উদয় অনুর চুল ধরে ঝাঁকুনি দেয়। এই বাচ্চা কিছুতেই আমি আমার পরিচয়ে জন্ম দিতে দিব না। সমাজের কাছে তুই তোর সম্মান বাঁচাতে আমার জীবনটা নষ্ট করলি কেন? তোকে আমি 7 দিন সময় দিলাম, যদি এর মাঝে এই বাচ্চার ব্যবস্থা না করিস তাহলে আমার থেকে খারাপ কেউ আর হবে না। আর শোন, ভুলেও মা বাবাকে বলবি না আমি তোকে বাচ্চা নষ্ট করতে বলেছি। তুই বলবি তোর বেখেয়ালে কিভাবে নষ্ট হয়েছে, আমি জানি না। অনু অবাক হয়ে তাকিয়ে থাকে উদয়ের দিকে। অনুর চোখ দিয়ে ঝরে চলেছে অঝোর ধারার পানি। উদয়কে সে কিভাবে বোঝাবে, বোঝানোর ভাষা খুঁজে পাচ্ছে না। সকালে রাগ করে না খেয়ে বেরিয়ে গিয়েছে, আর সন্ধ্যায় এসে আবার রাগারাগি করছে। উদয় আবার উত্তেজিত হয়ে বলে, এভাবে চুপ আছিস কেন? চুপ থেকে আমার কথা এড়িয়ে যাচ্ছিস। আমি কি বলবো উদয়? যে বাবা নিজের সন্তান মেরে ফেলার জন্য বউয়ের গায়ে হাত তোলে, তাকে বলার মতো কিছুই নেই আমার। শোন অনু, এই বাচ্চা যদি আমার হতো তোকে আজ মাথায় করে রাখতাম আমি। আমার সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য সব রকম যুদ্ধ আমি করতাম, কিন্তু তিহানের সন্তানকে কেন আমি আমার সন্তান বলে পরিচয় দিব? উদয়, আল্লাহর দোহাই লাগে, এই তিহার নামটা বলে অন্তত আমাকে অসম্মান করো না প্লিজ। আমি নিতে পারছি না। তুমি কি ভুলে গিয়েছো সে রাতের কথা? কোন রাত? আজ থেকে 2 মাস আগে। সেদিন অঝরে বৃষ্টি হচ্ছিল, বাসায় যেতে না পেরে তোমার বাসায় এসেছিলাম, আর তুমি সেদিন মদ্যপান অবস্থায় ছিলে। সেদিন তুই আমাকে মদ্যপান করতে বাধ্য করেছিলি অনু। এখনো মনে পড়লে বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হয় আমার। সেই কষ্ট আমি নিতে পারি না। অনুর মনে প্রশ্ন জাগে, উদয় তিহানের কথা কেন বলে বারবার? তিহানের সাথে আসলে কি? অনু সেদিন রুমের বাইরে গিয়ে তিহানকে ফোন করে। উদয় আপনাকে আর আমাকে নিয়ে সন্দেহ করে। কেউ কি কিছু বলেছে উদয়কে? আর কেনই বা সন্দেহ করে? অনু, তুমি খুব বোকা, তাই আসল সত্যিটা বুঝতে পারোনি। কেউ ভালোবাসলে অন্তত এটা করতে পারবে না জানি। উদয়কে তুমি পাত্তা দিতে না, তাই উদয়ের প্ল্যান ছিল এটা, যাতে তুমি বাধ্য হও বিয়ে করতে। তুমি কি কিছুই বোঝো না? শোনো অনু, ছেলেরা বিয়ের আগে শরীর পেয়ে গেলে তাদের আর কোনো চাহিদা থাকে না। উদয়েরও তাই হয়েছে। এসব কি বলছেন তিহান ভাই? এমন সময় উদয় ফোনটা কেড়ে নিয়ে বলে, বাহ, লজ্জা করে না তোর এক্ষুনি বের হ আমার বাসা থেকে। আজ আমি মা বাবাকে সবটা খুলে বলবো, তোর সব পাপের কাহিনী আজ জানাবো সবাইকে। কি ভেবেছিস কি তুই? উদয় অনুর হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল। উদয়ের বাবা উদয়ের গালে জোরে একটা থাপ্পড় মেরে বলে, অনেক হয়েছে। মেয়েটাকে এভাবে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছে? মেয়েটা যে অসুস্থ সে কথা কি ভুলে যাচ্ছ? বাহ বাবা বাহ, থাপ্পড়টা আমাকেই মারলে। আমি কেন ওকে পছন্দ করছি না সেটা ওর কাছেই জিজ্ঞেস করো। অনুর কাছে আমার কিছুই জানার নেই, যা বলার তুই বল। বাবা, ওর পেটের সন্তান আমার না, বিলিভ মি, ওর বাচ্চা তিহানের। ও কেবলই তিহানের সাথে গল্প করছিল, তাও আবার আমাকে লুকিয়ে চুরিয়ে। তিহানের সন্তানের ড্রাইভার আমি কেন নিব বলতে পারো বাবা? তোমরা কেন অনুকে তিহানের বাড়িতে দিয়ে আসছো না? অনু উদয়ের বাবার দিকে তাকিয়ে অঝরে কাছে। উদয়ের বাবা বুঝতে পারে অনু কোনো ভুল করেনি। উদয়ের বাবা উদয়কে বলেন, তিহান তো তোমারই বন্ধু, তার সাথে অনু কথা বললেই খারাপ রিলেশন হয়ে গেল। দিন দিন এত নিচে নেমেছ। ছি উদয়, ছি। এতটা খারাপ তুমি কবে হলে? আর কিভাবে হতে পারলে বলো? বাবা, তিহান আমার বন্ধু, ওর নয়। ওর কিসের কথা তিহানের সাথে সেটা জিজ্ঞেস করো। অনু মা, তুমি কি কথা বলেছ তিহানের সাথে? বাবা, উদয় আমাকে কেন সন্দেহ করে সেটা জানতেই ফোন দিয়েছিলাম। তিহান ভাই কি এই ব্যাপারে কিছু জানেন? উদয়ের সন্দেহের কারণ আমি জানতেই ফোন দিয়েছিলাম। উদয়ের বাবা অনুকে বলে, তোমাকে আমি এ বাড়িতে এনেছি, কে কি বললো সেটা নিয়ে ভেবো না। আমার বিষয় সম্পত্তি সব আমি তোমার সন্তানের নামে করে দেব। কারো যদি ভালো না লাগে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার নাতিকে আমি চাই অনুমা। উদয় রাগ দেখিয়ে কোথায় যেন চলে গেল। অনু নিজের রুমে গেল। উদয়ের ফুফি বলে,
ভাই, তোমার উচিত হয়নি উদয়ের অমতে বিয়েটা দেওয়ার। জোর করে সব হলেও ঘর সংসার জিনিসটা হয় না। উদয়ের বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, অনুর পেটে উদয়ের বাচ্চা, আর উদয় কোন কারণে অনুকে ভুল বুঝছে। এই ভুল বুঝাবুঝি একদিন না একদিন মিটেই যাবে। তাছাড়া উদয় অনুকে ভীষণ ভালোবাসে। সেই ছোটবেলা থেকে অনুর পিছনে ঘুরেছে উদয়। অনু বলতে পাগল আমার ছেলে। আজ যদি আমি ওদের বিয়ে না দিতাম তাহলে উদয় কোনোদিনও আর বিয়ে করতো না। অনুর জন্য কোথা থেকে বিয়ে হলে উদয় ভেঙে পড়তো। উপর উপর রাগ হলে উদয় অনুর প্রতি ভালোবাসা এক বিন্দু কমেনি। উদয়ের জীবনে অনু না থাকলে আমি কখনো পুত্রবধূ নাতি নাতনির মুখ দেখতে পারতাম না। আমার উদয়ের সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আর বাবা হয়ে আমি কখনোই সেটা চাইবো না আমার ছেলের এমন ক্ষতি হোক। কিন্তু আমাকে জানতে হবে উদয়ের কিসের এত ঘৃণা। আবার একটা জিনিস বুঝতে পারছি না, অনু তো আগে উদয়কে পছন্দ করতো না, কিন্তু অনু হঠাৎ করে এত নরম হয়ে গেল কেন? অনু তো অত্যাচার সহ্য করে পড়ে থাকার মতো মেয়ে নয়। ও কেন চুপচাপ সব সহ্য করছে? এই সহ্যের কারণ কি? অনু হঠাৎ বদলে গেল কেন? উদয়ের বাবা মা সালেহা খালার সবার মনে এক প্রশ্ন, অনু এমন নিশ্চুপ হয়ে গেল কেন? সেদিন সালেহা খালা অনুকে বলে, মা অনু, তুমি তোমার বাবার কাছে চলে যাও। এখান থেকে কেন এই অত্যাচার সহ্য করছো? তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না আমি। অনু কেঁদে দিয়ে বলে, আমি উদয়কে ভালোবাসি খালা, আমি ভীষণ ভালোবাসি উদয়কে, তাই ওর প্রেমের চিহ্ন মুছে ফেলতে পারিনি আমি। সবাই বলেছিল এই বাচ্চা নষ্ট করে ফেলতে, কিন্তু আমি উদয়কে ভীষণ ভালোবাসি বলে ওর অস্তিত্বকে নষ্ট করিনি। আমি হাজার কষ্ট হলেও ওকে জন্ম দিব, উদয়ের পরিচয়ে ওকে সমাজের সামনে আনবো, আমার যত কষ্টই হোক না কেন খালা। ডাক্তার, বাচ্চাটা আমার স্ত্রীর অবৈধ বাচ্চা। প্লিজ বাচ্চাটা নষ্ট করুন। আমি অনেক কষ্ট করে ওকে হসপিটালে এনেছি। আমার স্ত্রী যেন বুঝতে না পারে। যত টাকা লাগে আমি দিব, তবুও যে কোনোভাবে এই পাপের চিহ্ন মুছে ফেলুন। ডাক্তার বলেন, আপনি কি পাগল? কারো অজান্তে তার সন্তান আমরা নষ্ট করতে পারি না, এটা আইনত অপরাধ। ডাক্তার, যে জিনিসের কোনো বৈধতা নেই তার কিসের পাপ? উদয়, আপনি নিজেও একজন ডাক্তার, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। তাছাড়া আপনার স্ত্রীকে আমরা সব রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, ওনার শারীরিক কন্ডিশন অনেক খারাপ। এই মুহূর্তে এমন কিছু করলে তাকে বাঁচানো যাবে না। আপনি কি চান আপনার স্ত্রী মারা যাক? উদয় খুব নরম কণ্ঠে বলে, না ডাক্তার, অনুর যেন 1%ও কোনো ক্ষতি হয় না। অনুকে সেফ রেখেই বাচ্চাটাকে মারতে হবে। দরজার আড়াল থেকে এমন কথা শুনে চমকে যায় অনু। অনু ডাক্তারের রুমে প্রবেশ করে উদয়ের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলে, ছি, নিজের সন্তানকে খুন করতে এত অভিনয়! তুমি কি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছো? ডাক্তারকে একগাদা মিথ্যা বলছো কেন? তুমি নিজে একজন ডাক্তার হয়ে একটা অনাগত সন্তানকে খুন করার কথা কিভাবে বলো? শোনো উদয়, আমি এই সন্তানের জন্ম দিব, তার জন্য আমাকে যত যুদ্ধ করতে হয় হোক, তবুও পৃথিবীতে আসবে। তোমার সাথে আর আমি থাকবো না। তুমি আমার সন্তানের জন্য রিস্কি। এখন আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে। মনে রেখো, একদিন না একদিন তোমাকে আফসোস করতে হবে। তোমার সন্তানকে বাঁচাতে তুমি মরিয়া হয়ে উঠবে। সেদিন অনেক বেশি দেরি হয়ে যাবে, তোমার হাতে কিছুই থাকবে না। অনু পেটে হাত দিয়ে বলে, পুচকু, তুই ছেলে না মেয়ে আমি জানি না, তবে আমি জানি তুই আমার ভেতরে বেড়ে উঠছিস তুই। তবে তুই কষ্ট পাস না, তোর বাবা তোকে ভালোবাসে না তাতে কি, তোর মা তোকে ভালোবাসে পুচকু, কাঁদিস না। অনু রাগ করে হসপিটাল থেকে বেরিয়ে এলো। উদয় কেন এতটা বদলে গেল? কি এমন হয়েছিল যার জন্য সেই অনু পাগল উদয়ের আজ এত ঘৃণা? তাহলে কি তিহানি ঠিক? ছেলেরা মেয়েদের শরীর ভোগ করার পর আর চাহিদা পায় না? উদয়ও কি তাই? কিন্তু উদয় বারবার কেন তিহানের বাচ্চা করছে? এই সত্যতা যাচাই করতেই হবে। গতকাল রাতে উদয় এসে হঠাৎ অনুর সাথে ভালো ব্যবহার করছিল। অনু শুয়েছিল। উদয় এসে মাথায় হাত দিয়ে বলে, তোমার শরীর ঠিক লাগছে না? কাল আমার সাথে একবার হসপিটালে যাবে প্লিজ? অনু হঠাৎ উদয়ের কথা শুনে খুশিতে পাগল হয়ে যায়। অনু ভাবতেই পারেনি উদয় তাকে ডাক্তারের কাছে নিয়ে আসবে, কিন্তু উদয়ের মনে এমন কিছু ছিল অনু ভাবতেই পারেনি। অনু সেদিন রাগ করে ওর বান্ধবীর বাসায় চলে যায়। ফোনটাও সুইচ অফ করে রাখে। অনুর বান্ধবী শিয়া অনুকে দেখে চমকে যায়। কিরে অনু, তুই? হোয়াট এ সারপ্রাইজ! অনু ভেতরে প্রবেশ করে বলে, এই তো এলাম, অনেকদিন দেখি না তোকে, তাই। খুব ভালো করছিস। উদয় কই? যাক, শেষমেশ উদয়ের ভালোবাসাটা বুঝেছিস। উদয় তো পৃথিবীর সব থেকে সুখী মানুষ এখন, কারণ সে তার অনুকে পেয়েছে। অনু শিয়ার দিকে তাকিয়ে বলে, উদয় আর উদয় নেই শিয়া। অনু দু চোখ অশ্রুসিক্ত হয়ে আছে। একটা সাহায্য এসছি, তুই ছাড়া আমার কাছে কেউ নেই। এভাবে বলছিস কেন? কি হয়েছে সেটা বল আগে। তিহানের ব্যাপারে কিছু জানিস শিয়া? কোন ব্যাপার? উদয় আমাকে তিহানকে নিয়ে সন্দেহ করছে। অনু তিহান আর উদয়ের
একটা ব্যক্তিগত ঝামেলা ছিল হয়তো, সেটার রেশ ধরে উদয় সন্দেহ করেছে। কি ঝামেলা শিয়া? তিহান আর উদয় দুজনই তোকে পছন্দ করতো, এটা নিয়ে ওদের মাঝে ঝামেলা হয়। একটা সময় তিহান উদয়কে বলে, আমরা আর নিজেদের মাঝে আর ঝামেলা না করি, দুজন দুজনের মতো অন্যকে ভালোবাসার কথা প্রকাশ করব, কিন্তু কিন্তু কেউই অনুকে দুজনের ব্যাপারে কিছু বলবো না। আমি এতটুকু জানি, তোকে নিয়ে এতটুকু ঝামেলা হয়েছিল দুজনের মাঝে। অনু অবাক হয়ে গিয়ে সিয়াকে বলে, তিহান তো আমাকে বোনের মতো দেখে, এখনো বোন ডাকে, আমিও তাকে ভাই ডাকি। তিহান তো কখনো আমাকে প্রস্তাব দেয়নি। বলিস কি, তিহান তো ভীষণ পাগল ছিল তোর জন্য। এটা কিভাবে সম্ভব? তিহান তোকে কখনো প্রপোজই করেনি? না শিয়া, আমি আজই প্রথম জানলাম। তাছাড়া তিহান ভাই খুব ভালোভাবেই জানেন আমি উদয়কে ভালোবাসতাম। আমি একটা সময় উদয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। সেই প্রেমটা খুব ভয়ানক ছিল। আমার সব কিছুর সাথেই উদয় মিশে গেছিল, আর সব কিছুর সাক্ষী তিহান ভাই ছিল। আমার প্রেম, আমার ভালোবাসা সব কিছু তিহান ভাইকে বলেছিলাম। তিহান ভাইয়ের সাথে আমার বরাবরই ভালো রিলেশন, সেটা প্রেমের নয়, বন্ধুত্বের। অনু, সিয়া, উদয়, তিহান সবাই স্কুলে একসাথেই পড়তো। তবে অনু উদয়ের একটু জুনিয়র ছিল। এক পাড়ায় বাড়ি হতে ছোটবেলা থেকে রাগ, অভিমান, খুনসুটি সব নিয়ে বড় হচ্ছিল ওরা। কিন্তু ভীষণ পাগলাম করতো অনুর জন্য। প্রথম অবস্থায় অনু প্রেম ভালোবাসার অনুভূতি ছিল না উদয়ের প্রতি, কিন্তু পরবর্তীতে অনুর মনে ফিলিংস জাগে উদয়ের প্রতি। অনু ভালোবাসে উদয়কে, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার আগেই উদয় অনু থেকে দূরে সরে যায়। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। উদয় ফোন দিয়ে অনুকে বলেছিল, অনু, কোনোদিন কি আমার হবি না? ভিডিও কলে অনু দেখেছিল উদয়ের কষ্ট ভরা মুখটা। উদয়ের দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। উদয় পাগলামি করছিল, ভীষণ পাগলামি। যে পাগলামি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল উদয়ের ভিতরের কষ্ট। অনু বারবার প্রশ্ন করছিল, উদয় প্লিজ এইভাবে কেঁদো না, আমাকে বলো তোমার কি হয়েছে। উদয় সেদিন কান্না ভেজা কণ্ঠে বলেছিল, অনু, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি তোমাকে আমি কোনোদিন পাবো না। আমি তোমার ভালোবাসার যোগ্য না। এই পাগলটাকে একবার ভালোবেসে দেখতে অনু। আমার যদি দুইটা হৃদয় থাকতো, দুইটাই তোমাকে দিয়ে দিতাম। জানি সম্ভব না, তবুও বলবো, একবার আসবে আমার জীবনে, একটা দিন আমাকে ভালোবাসবে, তাহলে ওই ভালোবাসাটুকু নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে পারবো। কেন তুমি অন্যকে ভালোবাসলে অনু? এই উদয়কে কাচের মতো টুকরো টুকরো করে ফেললে। অনু উদয়কে বলেছিল, আমি আসছি উদয়, আজ তুমি জানবে এই অনু কাকে ভালোবাসে। অনু ফোনটা কেটে সেদিন আগে তিহানের সাথে দেখা করতে যায়। তিহানকে অনু জানিয়েছিল সে উদয়কে তার মনের কথা জানাতে চায়। অনু তিহানকে একটা চিরকুট দিয়েছিল উদয়কে দিতে। অনু সরাসরি উদয়কে ভালোবাসার কথা বলতে লজ্জা পাচ্ছিল। তিহানের কাছে থেকে সোজা উদয়দের বাসায় যায়, কারণ কাল বৈশাখী ঝড় শুরু হয়। সেই ঝড়ে অনুর বাসায় পৌঁছানোর কোনো উপায় ছিল না। উদয়ের বাড়িটাই কাছাকাছি ছিল। অনু উদয়ের বাসায় যাওয়ার পরেই ঘটে সেই অঘটন। সেদিনের পর থেকে উদয়ের পরিবর্তন। উদয় বারবার অনুর বাচ্চাকে তিহানের বাচ্চা বলে দাবি করছে। এর অ্যাকচুয়াল কোনো কারণ অনুর জানা নেই। নিজের ভালোবাসার মানুষের কাছে অবহেলিত হওয়ার মতো লজ্জা, অপমান আর কোনো কিছুতেই নেই। ভালোবাসার মানুষের সেই ফসল না যায় মুছে ফেলা, না যায় কাউকে বলা। মাতৃত্ব প্রতিটা মেয়েকে ভিতর থেকে বাধা দেয় তার সন্তানের ক্ষতি করতে। উদয় একদিন সালেহা খালার কাছে একটা সাদা শাড়ি আর কাঠগোলাপের গাজরা পাঠিয়ে বলেছিল, জানি এটা অনু নিবে না, তবুও দিও, কোনোদিন যদি ভালো লাগে পরবে। সেদিন ছিল নববর্ষ। সেদিন অনু সত্যি শাড়িটা পরেছিল। শাড়ি পরে বাসার বাইরে বেরোলে উদয় অস্থির নয়নে দেখছিল অনুকে। অনুকে সাদা শাড়িতে এতটা স্নিগ্ধ লাগে সেটা উদয়ের জানা ছিল না। অনু উদয়ের সামনে এলে উদয়ের হাত পা কাঁপছিল। ভেতর থেকে এক ভয়, লজ্জা কাজ করছিল। উদয় কিছুই বলতে পারছিল না, শুধু বলেছিল, এত সুন্দর তোমাকে কাছ থেকেই প্রথমবার দেখলাম। একবার উদয়ের ভয়ানক জ্বর হয়েছিল, যে জ্বরে উদয়ের কোনো হুঁশ ছিল না। জ্বরের ঘরে শুধু অনু অনু করেছিল। অনু দেখতে এসে উদয়ের কপালে হাত রাখতেই উদয় বলেছিল, আমার এই অসুখ অনন্তকাল থেকে যাক, এই বাহানায় অন্তত তুমি কপালে হাত ছুঁয়ে দাও। এ অসুখ বারবার হোক আর তুমি বারবার স্পর্শ করো। কথা থেকে কি হয়ে গেল, ভালোবাসা থেকে বিচ্ছেদের পরিণত হলো। বিচ্ছেদ মানেই জীবন থেকে প্রিয় মানুষটার বিদায়। বিচ্ছেদের যন্ত্রণা বড় বেদনাদায়ক। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে অঝরে চোখের পানি ফেলছে অনু। শিয়ার বাসার নিচেই দুজন স্বামী স্ত্রী তাদের বিবিকে নিয়ে খেলা করছে। স্বামী তার স্ত্রীর হাত ধরে হাঁটছে। বাচ্চাটাকে পেয়ে ওর মা বাবার চোখে মুখে আনন্দের শেষ নেই। অনু নিজের পেটে হাত দিয়ে বলে, সোনা, তোর কি সত্যি কপাল এতটা খারাপ যে বাবার আদর পাবি না? চিন্তা করিস না, কত নবজাতকেরই তো জন্মের আগে বাবা থাকে না, তুইও তাই মনে করবি। এমন সময় শিয়া এসে বলে,
অনু, তারপর বল কি অবস্থা? অনু শিয়াকে বলে। জানিস শিয়া, আমার কপালটা না খুব খারাপ, তবে এতটা খারাপ জানতাম না আমি। দেখ উদয়, একটা সময় আমার জন্য পাগল ছিল, আর যখন আমি পাগল হলাম ও বদলে গেল আমাকে পাগল বানিয়ে। শিয়া বলে। হোয়াট, কেন? তুই কি জানিস না উদয় তোকে কতটা ভালোবাসে? ভালোবাসতো শিয়া, এখন আর বাসে না। ও চায় না আমি ওর সাথে থাকি। ও সব সময় বলে আমি যেন ওর জীবন থেকে চলে যাই। এই বাচ্চা উদয় চায় না শিয়া আমি চলে এসেছি। দেখ অনু, রিলেশন রাগারাগি আছে, তাই বলে কি বিচ্ছেদ করতে আছে? উদয় ঠিকই তোকে নিতে আসবে, দেখে নিস। ও কখনোই আসবে না, কারণ ও বেঁচে গিয়েছে। ও আমাকে ঝামেলা মনে করে। এমন সময় বাইরের দরজায় কেউ কড়া নাড়ছিল। শিয়া দরজা খুলতেই অবাক হয়ে যায় উদয়কে দেখে। এ কি উদয়, তুমি? অনুকে ডাকো সিয়া, আমি ওকে নিতে এসছি। অনু, আমি জানি ও এখানেই আছে, আমি ওর লোকেশন দেখে এসছি। তুমি বসো, তোমার সাথে কথা আছে। না সিয়া, আমি বসবো না। উদয়, একটা কথা বলি, আমি তো সবই জানি তোমাদের। অনুকে প্লিজ কষ্ট দিও না, অনু তোমাকে খুব ভালোবাসে। সিয়া, তোমার কাছ থেকে মাই অন্তত মিথ্যা ডিজার্ভ করি না। অনু আমাকে কোনোদিন ভালোবাসিনি বা বলেওনি। বলার আগেই তো তুমি দূরত্ব শুরু করলে। অনুকে কষ্ট দিও না, এমনি অনেক কষ্টে আছে। সিয়া, অনু আমাকে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে ফেলেছে। অনুর দেওয়া আঘাত আমি ভুলবো না। আমার ভেতরের আমিটাকে কেউ কোনোদিন দেখেনি আর দেখতে পাবেও না। প্লিজ উদয়, কিছু মনের মাঝে না রেখে সবটা ক্লিয়ার করো, ঝামেলার কারণটা খুঁজে বের করো, দেখবি সব অশান্তি মিটে যাবে। সিয়া, সব কিছু কি মেটার মতো? প্লিজ বাদ দাও। এমন সময় অনু এসে বলে। কেন এসেছো? বাড়ি চলো অনু। কেন, আমাকে মেরে ফেলতে, নাকি রাস্তায় নিয়ে আমাকে গাড়ি থেকে ফেলে দিয়ে মারতে চাও? অনু, তুমি ভাবলে কি করে আমি তোমার ক্ষতি করব? জানোয়ারের মতো বাসর ঘরে যে গায়ে হাত তুলতে পারে সে আর কি না করতে পারে। প্লিজ চলে যাও এখান থেকে, আমাকে শান্তি দাও। সরি, তোমার গায়ে হাত তোলাটা ঠিক হয়নি, আর কখনো এমন হবে না। প্লিজ চলো, বাবা অনেক চিন্তা করছেন। ও, বাবা চিন্তা করছেন তাই? শুধুমাত্র বাবার জন্য? তুমি ফিরে যাও উদয়, এই চরিত্রহীনের মুখ আর তোমার দেখতে হবে না। উদয় কোনো কথা না বলে অনুর হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। অনু ছোটাছুটি করার চেষ্টা করলে উদয় কোলে করে গাড়ির ভেতরে উঠায় অনুকে। তারপর গাড়ির দরজা লক করে দেয়। উদয় গাড়ি স্টার্ট দিয়ে গান চালিয়ে দেয়। ও মেঘ রে, ও মেঘ রে, তুই জানা উড়ে, আমার বন্ধু থাকে যে শহরে। ও মেঘ রে, তুই বলিস বন্ধু রে, আমি আজও ভালোবাসি যে তারে। গানটা শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছে উদয় অনু দুজনে। গানটা এই মুহূর্তে দুজন এটাই বোঝাচ্ছে যে কারো প্রতি কারো ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। উদয় অনু দুজন দুজনের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে, যেন কতদিন হয়ে গিয়েছে দুজন দুজনাকে দেখে না। উদয়ের চাহনির মাঝে এটা স্পষ্ট, অনুর জন্য উদয়ের কষ্ট হচ্ছে, কিন্তু উদয়ের মনে চাপা কষ্ট লুকিয়ে আছে, যার জন্য উদয় তার ভালোবাসা প্রকাশ করতে পারছে না। গাড়ির মাঝেই অনু ঢলে পড়ে উদয়ের কাঁধে। উদয় অনুকে বলছে। সোজা হয়ে বসো অনু, এভাবে কাঁধের উপর থাকলে আমার অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। উদয় অনুর মাথা সোজা করে দিল, কিন্তু অনু আবার ঢলে পড়ল। উদয় খেয়াল করলো অনু চোখ বন্ধ করে আছে। উদয় প্রথমে ভেবেছে অনু ঘুমিয়ে পড়েছে, কিন্তু ডাকাডাকির পরেও যখন অনুর জ্ঞান ফিরেনি তখন উদয় ভয় পেয়ে যায়। উদয় সাথে সাথে গাড়ি থামিয়ে অনুর মুখ ধরে ডাকাডাকি করে, কিন্তু অনুর কোনো হুঁশ নেই। উদয় দেখলো অনু সেন্সলেস হয়ে আছে। উদয় মাথায় হাত দিয়ে চুল উজিয়ে দিতে দিতে বলে। ও মাই গড, অনু সেন্সলেস হয়ে গিয়েছে। অনুর যদি কিছু হয় তার জন্য একমাত্র দায়ী আমি থাকবো। উদয় অনুকে ডাকাডাকি করে, মুখে পানির সেটা দেয়, কিন্তু কোনো কাজ হয় না। উদয় ভয় পেয়ে যায়। এই ভয় অনুকে হারানোর ভয়। উদয় অনুর দুই গালে দু হাত দিয়ে বলে। অনু, আমি আর কখনো এমন আচরণ করব না। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে এমন করেছি, কিন্তু আমি খেয়াল করিনি এতে তোমার ক্ষতি হতে পারে। তোমার পেটের বাচ্চার বাবা যেই হোক, মা তো তুমি। তোমার খুশির জন্য আমি এটা মেনে নিব। প্লিজ সুস্থ হয়ে যাও। সেন্সলেস অনু পড়ে আছে উদয়ের কাঁধে মাথা দিয়ে। উদয়ের কথা অনুর কানে পৌঁছালেও তার উত্তর দেওয়ার শক্তি হয়তো অনুর ছিল না। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে ভালোবাসা হয়, হাজারটা রাগ অভিমান হলেও তার কিছু হলে মনটা বিচলিত হয়ে পড়ে। অনু যদি দেখতো উদয়ের চোখে মুখে তার জন্য এত দুশ্চিন্তা, তাহলে হয়তো অনু সাথে সাথে সেন্স ফিরে পেত। উদয় নিজেও একজন ডাক্তার। অনুর পালস ধরে বুঝতে পারে খুবই নর্মাল। অনুর শরীর প্রচণ্ড দুর্বল। গাড়িতে থাকা পানির বোতল থেকে চোখে মুখে পানি সেটা দিলেও সেন্স আসে না অনুর। অচেতন অবস্থায় কিছু একটা বলছে অনু।
উদয়ের শার্টের কলার হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে অনু। অনু কিছু একটা বলছে, উদয় শোনার জন্য অনুর মুখের কাছে কান নিয়ে ঝুঁকে যায়। উদয়, আমাকে ছেড়ে যেও না। আমি কি ভুল করেছি উদয়? কেন আমাকে তুমি কষ্ট দাও? তুমি তো সত্যিই বদলে গিয়েছো। তোমার অনু কি এতটা খারাপ যাকে আর ভালোবাসা যায় না? উদয়, আমি কখনো মিথ্যা বলিনি জীবনে। আমাকে একটা বার বিশ্বাস করো। এই বাচ্চা তোমার। তোমার অনু কোনো পাপের চিহ্ন বহন করতে পারে না উদয়। তোমার অনু কোনো ভুল করেনি উদয়। তোমার বাচ্চাকে মেরো না উদয়। ও তোমার সন্তান। ওর বাবাইকে খুব ভালোবাসে। আমার পেটে কান পেতে শোনো, ও তোমাকে ডাকছে। উদয় অনুর মুখের দিকে তাকিয়ে দেখে চোখ বুজে পড়ে আছে অনু। নিজের অজান্তে কি পক পক করে চলতেছে। উদয়ের চোখে পানি জমেছে। সে অনুকে কখনো এভাবে দেখতে চায়নি। অনুর মুখটা নিষ্পাপ লাগছে দেখতে। উদয় অনুর মুখের দিকে তাকিয়ে ভাবছে, এই ইনোসেন্ট মুখটা কিভাবে কোনো ভুল করতে পারে। তাছাড়া একটা অচেতন মেয়ে কিভাবে মিথ্যা বলতে পারে। অনু যে এখন নিজের কন্ট্রোলে নেই সেটা বুঝতে পারছে উদয়। অচেতনভাবে কেউ কখনো মিথ্যা বলতে পারে না। উদয় অনুর পেটে কান দিয়ে শুনতে পায় তার বাচ্চার রেসপন্স। পেটের ভেতরে যে আছে তার উপস্থিতি স্পষ্ট বুঝতে পারছে উদয়। কেমন যেন উদয়ের কানে এমন একটা সাউন্ড এলো। বাবাই, মামাকে আর কষ্ট দিও না। মামা তো আমার জন্যই কষ্ট সহ্য করতে। বাবাই, আমি কি ভুল করেছি? আমাকে তুমি একটু ভালোবাসো না? আমার সাথে যাদের জন্ম হবে তাদের বাবাইরা তাদের মাম্মাদের খুব যত্ন করে তারা পৃথিবীতে আসতে পারে সুস্থভাবে। বাবাই, সব দোষই তো আমার, তাই আমাকে তুমি ভালোবাসো না। আমাকে মেরে ফেলো, তবু মাম্মাকে ভালোবাসো। হঠাৎ যেন উদয় অন্য জগতে চলে গিয়েছিল। এগুলা কি শুনলো সে? এই কথাগুলো যেন উদয়কে আরো বেশি যন্ত্রণা দিচ্ছে। হয়তো উদয়ের কল্পনা তাকে এই কথাগুলো বলেছে। উদয় অনুকে গাড়ি চালিয়ে বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে কোলে তুলে নিজের রুমে নিয়ে যায়। উদয়ের মা বাবা এমন দৃশ্য দেখে খুশিতে আত্মহারা। তারা এটাই চাচ্ছিল, তাদের ছেলে যেন আগের মতো আবার স্বাভাবিক হয়ে যায়। উদয়ের বাবা মা খুশি হলেও কিছুটা চিন্তিত। অনুকে কোলে তুলে নেওয়ার কারণই বা কি? উনি কি তাহলে অসুস্থ? এমন সময় উদয় একজন গাইনি ডাক্তারকে তার বাড়িতে আসতে বলে। উদয়ের ফোন পেয়ে ডাক্তারও চলে আসে। ডাক্তার আসতে দেখে উদয়ের মা বাবা শিওর অনুর কিছু হয়েছে। তখন তারা উদয়ের রুমে যায়। অনুকে এইভাবে পড়ে থাকতে দেখে বলে, বাবা উদয়, অনু মায়ের কি হয়েছে? উদয় বিষণ্ণ মন নিয়ে বলে, মা বাবা দেখো, অনুর সেন্স আসছে না। ও এভাবে পড়ে আছে কেন? অনেক টাইম তো হয়ে গিয়েছে। ডাক্তারবাবু অনুকে চেক করে বলেন, উদয়, তুমি নিজেও একজন ডাক্তার। তোমার সিনিয়র ডাক্তার হিসেবে পরামর্শ দিব, তোমার ওয়াইফকে একটু কেয়ারফুলি রেখো। ওর শরীর কিন্তু অনেক খারাপ। মানসিক চাপে আছে সে। আপনি ওর হাজবেন্ড। ও কি নিয়ে মানসিক চিন্তায় আছে খুঁজে বের করুন। ওনাকে এখন হাসি খুশি রাখুন। ওনার মাঝে যেন ডিপ্রেশন জিনিসটা না থাকে। তাহলে মা বাচ্চা উভয়ের জন্য ক্ষতির কারণ হবে। এমন সময় অনুর সেন্স ফিরে আসে। ডাক্তার অনুকে বলে, মিসেস উদয়, কিসের এত দুশ্চিন্তা? যার উদয়ের মতো হাজবেন্ড আছে তার এত চিন্তা থাকার কথা নয়। উদয় সব পেশেন্টদের মানসিক সাপোর্ট যেভাবে দেই, রোগীর ওষুধ না খেলে উদয়ের সাথে কথা বলে সুস্থ হয়ে যায়। আর সেখানে আপনি এতটা চিন্তিত কেন? এখন থেকে রেস্টে থাকো, কোনো চিন্তা নেই। ডাক্তার বেরিয়ে গেলে উদয়ের বাবা বলে, উদয়, তুমি নিশ্চয়ই মেয়েটার গায়ে হাত তুলেছ। না হলে তো এমনটা হবার কথা নয়। তোমার জন্য মেয়েটা এখন লাইফ রিস্ক। এই জন্যই ডাক্তারি পড়িয়েছিলাম, তোমাকে সারা দুনিয়ার মানুষকে সুস্থ রাখার জন্য। আর নিজের একমাত্র স্ত্রীকে মানসিক প্রেশার দাও। বলো, কি করেছো অন্যর সাথে? উদয় কি বলবে বুঝতে পারছে না। উদয় জানে সে অনুকে কি মারাত্মক প্রেশারটাই না দিয়েছে, কিন্তু বাবাকে সেটা কিভাবে বলবে। উদয় তাকিয়ে আছে অনুর দিকে। অনুকে বলে, তুমি বলো অনু, আমি কি করেছি? বলেই মাথা নিচু করে থাকে উদয়। অনু বলে, বাবা, আজ উদয় কিছুই করেনি। ও আমাকে অসুস্থ দেখে হসপিটালে নিয়ে গিয়েছিল। সেখান থেকে আমার বান্ধবী শিয়ার বাসায় রেখে এসেছিল। আসলে অনেকদিন শিয়াকে দেখি না, তাই সেখান থেকে দুজনে বাইরে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি। এখানে উদয়ের কোনো দোষ নেই বাবা। উদয় মুখে যাই বলুক, আমার কেয়ার করে। অনুর কথা শুনে অবাক হয়ে যায় উদয়ের মা বাবা। তাদের ছেলেটা এভাবে আবার ভালো হয়ে গিয়েছে। ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে উদয়ের বাবা বলে, তোকে বুকে নিলে যেমন শান্তি লাগে, তেমন তোর সন্তানেরও ভালো লাগবে তুই তাকে বুকে নিলে। জানিস উদয়, ছোটবেলায় তোর মা বকলে তুই ছুটে এসে আমার কাছে লুকাতি, আর আমি তোর মাকে বকে দিতাম। মা বাবা হলো সন্তানের জন্য সব থেকে নিরাপদ আশ্রয়স্থল। উদয়ের মুখে কোনো কথা নেই, কারণ উদয় জানে সে আজ পৃথিবীর সব থেকে নিম্ন কাজটা করেছে। বাচ্চা যারই হোক, এভাবে তাকে নষ্ট করা উচিত নয়। বাচ্চার মায়ের অনুমতি ছাড়া তার সন্তানের ক্ষতি করার অধিকার কারোরও নেই। উদয় ভাবতেও পারেনি অনু আজ মিথ্যা বলবে।
এতটা অত্যাচারের পরেও অনু উদয়কে এতটা সম্মান কিভাবে দেখালো? রান্নাঘরে সালাইয়া খালা সব খাবারগুলো ফ্রিজে না রেখে উদয়ের মা বাবার রুমে রেখে দিল। উদয়ের মা বলে, কি ব্যাপার সালেহা, খাবারগুলো ফ্রিজে না রেখে আমাদের রুমে রাখছো যে? এগুলো তো নষ্ট হয়ে যাবে। আপা শুনেন, উদয় বাবা আর অনুর মায়ের সম্পর্ক ভালো করতে আমাদের ওদের সাথে গেম খেলতে হবে। ওরা শিওর বাইরে থেকে খেয়ে আসেনি। উদয় বাবা নিশ্চয়ই রান্নাঘরে খাবার নিতে আসবে, আর এসে যখন দেখবে খাবার নেই নিজে রান্না করে খাবে। অনু যে বলল খেয়ে আসছে। আরে আপা, অনুর কথা রাখেন তো, ও মিথ্যা বলেছে। উদয়কে অনেক ভালোবাসে তো, তাই অনু চায়নি উদয়কে কষ্ট দিতে। উদয় সত্যি আসবে তো রান্নাঘরে? আসবে আসবে। উদয় বারান্দার চেয়ারে বসে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে আর অনুর কথা ভেবে চলেছে। এমন সময়ে ভিতর থেকে অনুর কাশির আওয়াজ আসে। উদয় সিগারেট হাতে অবস্থায় রুমে প্রবেশ করে দেখে সিগারেটের ধোঁয়াতে অনু কাশছে। উদয় দ্রুত সিগারেটটা মুঠো করে আগুন নেভানোর চেষ্টা করে। গম্ভীর মুখ নিয়ে অনুর দিকে তাকিয়ে বলে, সমস্যার কথা মুখে বললেই তো সিগারেটটা ফেলে দিতাম। এভাবে কষ্ট পাওয়ার কি আছে শুনি? ধোঁয়া সামলাতে গিয়ে যে সিগারেটের আগুনে উদয়ের হাতের তালু পুড়ে গিয়েছে সেদিকে খেয়াল নেই উদয়ের। হঠাৎ উদয় উ করে ওঠে আর হাত থেকে সিগারেটটা পড়ে যায়। অনু খেয়াল করে দেখে সিগারেটের আগুন নিভেছে ঠিকই, কিন্তু উদয়ের হাত জ্বলছে। জ্বলন্ত সিগারেটে উদয়ের পুড়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে আছে অনু। উদয় হালকা ও আ করছে ব্যথায়, কিন্তু অনুকে বুঝতে দিচ্ছে না কিছুই। অনু বলে, উদয় ব্যথা পেয়েছো? এভাবে হাতটা পোড়ালে কেন? নিচে ফেলে দিলেই তো পারতে। মন এত বেশি পুড়ছে হাতের এই পোড়া আমার একটু অনুভব হচ্ছে না। বাইরের পোড়ার গুরুত্ব মানুষ যতটা দেয় অতটা যদি ভেতর পোড়ার জন্য গুরুত্ব দিত তাহলে জ্বলা পোড়ার যন্ত্রণা কেউ সহ্য করত না। কেন মিথ্যা বলছো উদয়? তোমার হাতে তো ব্যথা করছে। মিথ্যা বলা তো তোমার থেকে শিখলাম অনু। আমার থেকে কিভাবে? ভেবে দেখলে অনেক কিছুই বুঝবে। একটু তো বলো। না খেয়ে দিব্যি সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলে দিলে যে তুমি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসছো। এই ডাহা মিথ্যাটা না বললে তো মা ঠিকই খাবার দিয়ে যেত। আমি তো খারাপ মানুষ, আমার জন্য কেন এত মিথ্যা বলতে হবে? মিথ্যা বলে আমাকে আরও ছোট করলে। তখন তো সিচুয়েশন তাই বলেছি। আমি চাই না মা বাবার কাছে কোনো কথা শোনো আমাকে নিয়ে। আমাকে নিয়েও তুমি ভাবো অনু? খুব অবাক লাগলো। যাই হোক, তোমাকে এখন খেতে হবে। বসো, আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসি। বলেই উদয় রান্নাঘরে চলে গেল খাবার আনতে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আজ রান্নাঘরে কোনো খাবার নেই, ফ্রিজও খালি। উদয় কপালে হাত চালাতে চালাতে উদয় বলে, ও গড, এখন আমি কি করব? কোথাও কোনো খাবার নেই। অনু আজ সকাল থেকে না খাওয়া, ওকে তো যেভাবেই হোক খাবার খাওয়াতে হবে। টেনশনে উদয় কি করবে বুঝতে পারছে না। এই মুহূর্তে কোনো উপায় নেই অনুকে খাওয়ানোর, একমাত্র রান্না ছাড়া কোনো অপশন নেই। উদয় বাধ্য হয়ে ঘরে এসে অনুকে জানায় রান্নাঘরে কোনো খাবার নেই। অনু বলে, খাবার লাগবে না, তুমি কিছু একটা খেয়ে ঘুমিয়ে যাও। ড্যামেট, আমার জন্য না, তোমার জন্য খাবার খুঁজছি। এখন রান্না করা ছাড়া কোনো উপায় নেই। অনু আমি তো কোনো রান্না জানি না, তোমাকে কি খাওয়াই বলো তো? সহজ কোনো রেসিপি বলো। একটা রাত তো না খেলে কিছুই হবে না। উদয় তাকিয়ে আছে অনুর পেটের দিকে। অনু উদয়ের দিকে তাকিয়ে দেখে উদয়ের চোখ অনুর পেটের দিকে। অনু ভ্রু কুঁচকে উদয়ের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? উদয় অনুর পেটের বেবিকে উদ্দেশ্য করে বলে, তোমার খাওয়ার সাথে ওনার খাওয়ার সম্পর্ক তোমার না খেলে চলবে, কিন্তু তোমার ভিতরে যে আছে সে তো নিতান্তই ছোট, তার তো না খেলে চলবে না। অনু অবাক হয়ে যায়। উদয় তার বেবির জন্য চিন্তা করছে। অনু ভাবতেই পারেনি উদয় কখনো তার বেবিকে নিয়ে ভাববে। উদয় বলে, বাইরে থেকে খাবার অর্ডার দিব, আইসক্রিম, ফুচকা, চটপটি, বার্গার। কি খাবে? না না, এগুলোর কিছুই খাবো না। এইসব দেখলে গা গোলায় আমার। আমি ইলিশ মাছ ভাজি আর পান্তা খেতে ইচ্ছে করছে। এই রাতে পান্তা কোথায় পাবো? তার জন্য তো ভাত রান্না করে নিম্নে 3-4 ঘন্টা ভাত পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ওসব পরে দেখা যাবে। এদিকে অনুর ক্ষুধাও লেগেছে, কি করবে? আবার পান্তা ইলিশ খাওয়ার জন্য অস্থির লাগছে। উদয় অনুকে বলে, আমার সাথে একটু রান্নাঘরে চলো। কেন? চলোই না আগে, তারপর বলছি। অনু উদয়ের সাথে রান্নাঘরে গেল। উদয় ফ্রিজ খুলে বলে, আমি কিছুই রান্না পারি না, কিভাবে রান্না করে আমায় হেল্প করো। আপাতত নুডলস রান্না করে দিচ্ছি, খেতে লাগো। অনু অবাক হয়ে তাকিয়ে আছে উদয়ের দিকে। অনুর অসুস্থ হওয়ার পর থেকেই উদয় খানিকটা সেন্স হয়ে গিয়েছে।
উদয় পানি গরম করে ডিম ভেঙে দিয়ে মরিচ পেঁয়াজ তেল দিয়ে নুডলস ছেড়ে দিয়ে স্যুপ আকারের নুডলস রান্না করে দিল। অনু রান্নাঘরে একটা টুল নিয়ে বসে আছে। উদয় বলে, খেতে বৃষ্টি হবে জানি, তাও খেয়ে নাও কষ্ট করে। বাহ, ইয়াম্মি, অনেক টেস্টি হয়েছে। উদয় সন্দিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। এত জঘন্য খাবার খেয়ে পাম দিচ্ছে। বাধ্য হয়ে উদয়ের এই পাম হজম করতে হচ্ছে। উদয় মাছ মাংস বের করলে অনু বলে, উদয়, মাছ মাংস আমার গা গোলায়, এগুলো খেতে পারি না। আলু ভর্তা আর ভাত রান্না করো। সিরিয়াসলি এখন আলু ভর্তা খাবে? শরীর ঠিক হবে কিভাবে? তোমার পণ্ডিত শ্বশুর মশাই সব দোষ আমার দিবে। ওনার কাজই আমার দোষ ত্রুটি খুঁজে বের করা। তার বৌমার কোনো দোষই নেই, তাই না? বলবে আমি আলু ভর্তা খেতে জোর করেছি। এত দোষ আমি ঘাড়ে নিতে পারবো না। এই অবস্থায় যা খেতে মন চায় তাই খাওয়াতে হয়। পেয়েছে এক অজুহাত, এই বাহানায় যা তা বলছে। আচ্ছা আচ্ছা, কিভাবে চাল ধুতে হবে? চাল নাও, নিয়ে ভালোভাবে পানিতে দিয়ে ধুয়ে নাও। তারপর? প্রেসার কুকারে দাও, দ্রুত হয়ে যাবে। আর পানি কম করে দাও। অনুর কথা মতো প্রেসার কুকারে দিয়ে 10 মিনিটের মানে ভাত রান্না করে ভর্তা করে অনুকে খাওয়ালেও উদয়, সাথে উদয়ও খেয়ে নিল। গরম ভাত আর আলু ভর্তার মতো টেস্টি খাবার অনুর কাছে আর দ্বিতীয়টি নেই। রুমে গিয়ে উদয় ফ্লোরে একটা চাদর নিয়ে শুয়ে পড়ল। রুমের লাইট অফ করে অনু বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ উদয় মাঝরাতে দেখে তার কোলের মাঝে কিছু একটা। উদয় দেখলো তার কোলের মাঝে অনু শুয়ে আছে। উদয় তো রীতিমতো অবাক হয়ে যায়। অনু এখানে কিভাবে এলো? উদয়ের বুকে মাথা দিয়ে উদয়কে খুব শক্তভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে রইল অনু। এমন একটা অবস্থা, উদয় চাইলেও অনুকে নিজের থেকে সরাতে পারছে না। গোলাপি রঙের ডিম লাইটের আলোতে অনুর মুখটা যেন আরো সুন্দর লাগছে। অনু ঘুমালে যেন একদমই একটা বাচ্চা লাগে অনুকে। ভোর সকালে উদয় রোজ জগিং করে, আজও তার ব্যতিক্রম হয়নি। উদয় ভোরে ঘুম ভাঙতেই দেখে বুকের সাথে লিপটে আছে অনু। চুলগুলো মুখের উপর পড়েছে। উদয় অনুর চুলগুলো সরিয়ে দিয়ে অনুকে কোলে তুলে বিছানায় তুলে ঠিকভাবে শুয়ে দেয়। গায়ে একটা চাদরও টেনে দেয়। অনুরও ঘুম ভেঙে গিয়েছে। অনু সকালে বাগানে গিয়েছে রিল্যাক্স আর মন ফ্রেশের জন্য। কারণ উদয়ের বাগানে হাজারো ফুলের গাছ আছে, যা দেখলে মুগ্ধতা আসবেই। অনু বাগানে প্রবেশ করে দেখে উদয় ট্রাউজার পরা, একটা স্যান্ডি পরা, সাদা রঙের, পায়ে জগিংয়ের জুতা। জগিংয়ের সাথে উদয়ের লম্বা চুলগুলো কপালে উঠেছে, নামছে মাঝে মাঝে। উদয় কপালের চুলগুলো কপাল থেকে সরিয়ে সরিয়ে দিচ্ছে। ঘেমে পুরা শরীর ভিজে গিয়েছে। কপাল, নাক, মুখ ঘামের ফোঁটায় ভিজে গিয়েছে। মাঝে মাঝে উদয় টাওয়াল দিয়ে ঘাম মুছছে। হঠাৎ উদয়ের খেয়াল হয় অনু বাগানে ফুলের সাথে গল্প করছে। অনু ফুল দেখতে দেখতে অন্যদিকে চলে যায়। এমন সময় উদয়ের ফোনে ফোন আসে। কিরে শালা, কই তুই? আমার বাপের ভিটেতেই আছি। ভিটেতে নাকি বিছানাতেই আছিস? এখন বিছানাতে থাকি আমি, কখনো জীবনে শুনেছিস? হ্যাঁ, এই জন্যই তো ফোন দিলাম। বিয়ের পর কতটুকু পরিবর্তন হয়েছিস? রুম থেকে বেরোচ্ছিস কিনা? কেন, বিয়ে করলে কি রুমে পুঁতে যেতে হয় নাকি? না, নতুন বিয়ে করলে তো 7-1 মাসের আগে রুম থেকে বেরোনোর কথা না। তা ফুলসজ্জা কেমন হচ্ছে ভাই? ড্যামেট ইওর ফুলসজ্জা। বুঝছি, এখন তো কিছু বলবা না। বউ পাশে নাকি? বউ নিশ্চয়ই ফোন রাখতে বলছে। সব কিছুতেই বউ টানা হচ্ছে কি জন্য শুনি? আমার বউ ওরকম নয়। এক্ষুনি বউর উপর এত দরদ? বউ বলে কথা, 7 জন্মের সম্পর্ক বুঝিসই তো। বউ কেমন দেখতে হয়েছে? আমার বউ পরীর মতো সুন্দর। আর কি তখন থেকে বউ বউ করছিস? জগিং করছি, ফোন রাখ। বলেই উদয় ফোনটা কেটে দিল। সকাল 8টা বাজতেই উদয়ের মা আর সালেহা খালা 1 প্লেট পান্তা আর সাথে ডিম ভর্তি ইলিশ ভাজি কয়েক পিস হাজির করলো। অনু দেখেই খুব খুশি। এগুলো কোথায় পেলো জানতে চাইলে উদয়ের মা বলে, কাল রাতেই উদয় মাছের দোকানে অর্ডার করে রেখেছিল, তারা দিয়ে গিয়েছে। অনু ভাবতেই পারেনি উদয় এমন সারপ্রাইজ দিবে। উদয়ের মা বলে, অনুমা, একটা কথা বলি, তুই আস্তে আস্তে এটা জানার চেষ্টা কর উদয়ের এই রাগের কারণটা কি। উদয়ের তোর প্রতি এখনো সমান ভালোবাসা আছে, শুধুমাত্র কোনো অজানা রাগে উদয় এমন করছে। তুই এটা খুঁজে বের কর, কিসের এত ঘেন্না। আপনি ঠিক বলেছেন মা, আমাকে এটা খুঁজে বের করতেই হবে। উদয়ের কাজিন হঠাৎ উদয়ের বাড়িতে বেড়াতে আসে। সে উদয় আর অনুর ব্যাপারে সবটা জানে। উদয়কে বলে, অনুর প্রতি রাগ কমেছে? রাগ ঘৃণা কিছুই কমেনি, কিন্তু ওর অসুস্থতা আমি সহ্য করতে পারি না। ও অসুস্থ থাকলে আমার নিজের ভেতরে এক ভীষণ যন্ত্রণা হয়। আমি অনুকে ভালো দেখতে চাই। বিয়ের 2 মাস কেটে গিয়েছে। উদয় অনুর সম্পর্ক আজও ঠিক হয়নি।
উদয়ের অপছন্দ আর ঘৃণা নিয়ে অনু পড়ে আছে উদয়ের বাড়িতে। বর্তমান অনুর বেস্ট ফ্রেন্ড উদয়ের কাজিন ইভা। অনেকদিন হয়েছে উদয়দের বাড়িতে এসেছে। ইফাকে পেয়ে অনু একজন সঙ্গী পেয়েছে। উদয় আর অনুর সব ঘটনা অনু ইফার সাথে শেয়ার করত। ইফা অনুর কাছে জানতে চায় তাদের ভুল বোঝাবুঝি কি নিয়ে। অনু একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলে, ইফা, আমি নিজেও জানি না, শুধু এইটুকু জানি উদয় আমার কাছে কল দিয়ে কেঁদেছিল। আমি ওর কান্না দেখে ওকে আমার মনের কথা জানাতে চেয়েছিলাম, কিন্তু ও আমার না বলা কথা আমি জানাতে পারিনি। উদয়ের খুব ইচ্ছে ছিল আমার মুখে ভালোবাসি কথাটা শুনবে, কিন্তু উদয় সেটা পারেনি। তার আগেই সবকিছু ওলটপালট হয়ে গিয়েছে। আমার মনে হয় তোমার উদয়কে ছেড়ে চলে যাওয়া উচিত অনু। শুধুই এই অশান্তি জীবন কেন ভোগ করছো? আর কেনই বা পড়ে আছো? উদয়ের বাচ্চার জন্য কেন এত কষ্ট করছো? তার একটাই কারণ, আমি উদয়কে ভালোবাসি। কোনোদিন গেলেও আমি উদয়কে জানিয়ে দেব যে অনুও তাকে ভালোবাসতো। হঠাৎ অনু সিঁড়ি থেকে পড়ে যায়। গড়াতে গড়াতে নিচে গিয়ে পড়ে। সাথে সাথে মারাত্মক পেটে পেইন শুরু হয়। ইফা দ্রুত এসে অনুকে ধরে। ইফা অনুকে দেখে বিচলিত হয়ে পড়ে। অনুকে খুব কষ্টে উঠায় আর চেঁচিয়ে বাড়ির সবাইকে ডাকে। ইফার চেঁচাচেঁচিতে উদয় এর মা বাবা দ্রুত এসে দেখে অনু ব্যথায় ছটফট করছে। অনুকে সবাই ধরে একটা চেয়ারে বসিয়ে দেয় আর অনুর কাছে জানতে চায় সে পড়ে গেল কিভাবে। তখন অনু বলে, জানি না, হঠাৎ পা পিছলে গিয়েছে। অনুর পা খানিকটা ফুলে মুচকে গিয়েছে। অনু পা বাড়াতে পারছে না। হঠাৎ অনুর মা বলে, এ কি, সিঁড়িতে এত তেল কেন? অনু তো এই সিঁড়িতেই পিছলে পড়ে গিয়েছে। তাই তো, সিঁড়িতে এত তেল কিভাবে এলো? সালেহা খালা ফেলেনি তো? ও আজ কাজেই আসেনি, তাহলে তেল কিভাবে এসেছে? ইফা দেখে তেলের ফুটোগুলো উদয়ের রুমের দিকে গিয়েছে। ইফা উদয়ের আম্মুকে বলে, দেখুন তো মামি, তেলের ফোঁটাগুলো কোন দিক থেকে এসেছে? আমার মনে হচ্ছে এটা উদয়ের রুমের দিক থেকে এসেছে। উদয়ের মা আস্তে আস্তে গিয়ে দেখে উদয় মাথায় তেল লাগিয়ে ল্যাপটপের দিকে মনোযোগ দিয়েছে। উদয়ের মা বলেন, কি ব্যাপার, তুমি আজ তেল লাগিয়েছো হঠাৎ? মাথায় খুব পেইন হচ্ছিল তাই। মাথায় পেইন তো হবেই, সারাদিন এসব হাবিজাবি চিন্তা করলে মাথায় পেইন হবে না তো কি অন্য কিছু হবে? উদয়ের মা মনে করেছেন উদয়েরই কাজ এটা। উদয় ইচ্ছা করে ফেলেছে তেল যাতে অনু পড়ে যায় আর বাচ্চাটা নষ্ট হয়ে যায়। উদয়ের মা বলে, এখন তুমি খুশি তো? তোমার মনের ইচ্ছা পূরণ হচ্ছে? এতদিন মুখোশ পরে ভালো হওয়ার নাটক করেছিলে। উদয় রীতিমতো অবাক হয়ে যাচ্ছে। সে কেন এটা চাইবে যে অনুর বাচ্চা নষ্ট হয়ে যাক? একটা সময় চেয়েছিল বাচ্চাটা না হোক। এখনও উদয় অসন্তুষ্ট নয়, কিন্তু এই মুহূর্তে সে চায় না সে অনুর বাচ্চাটা নষ্ট হয়ে যাক। উদয় অবাক হয়ে প্রশ্ন করে, এগুলো কি বলছো? অনুর বাচ্চা নষ্ট এসবের মানে কি? মানে কি আমাকে নতুন করে বোঝাতে হবে উদয়? মাথায় তেল লাগিয়ে সে তেল সিঁড়িতে ফেলে রেখেছো যাতে অনু সিঁড়ি দিয়ে হাঁটতে গিয়ে তেলের ওপর পা দিয়ে পড়ে যায়, বাচ্চাটা নষ্ট হয়ে যায়, তাই না? তুমি কি ভাবছো কেউ কিছু বুঝবে না? আজ সালেহা বাড়িতে আসেনি, আর এদিক দিয়ে তেল নিয়ে কে যাবে? এ বাড়িতে যেখানে সেখানে তেল কে ফেলবে? এ বাড়িতে অনুর আলাদা কোনো শত্রু নেই তুমি ছাড়া। কি বলো মা? অনু পড়ে গিয়েছে, ও ঠিক আছে তো? ওর কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? ওর কি হয়েছে না হয়েছে সে বিষয়ে তোমাকে জানতে হবে না। আমি এখনই ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, সেটাই ভালো হবে। উদয় মায়ের কথা পাত্তা না দিয়ে দ্রুত অনুর কাছে ছুটে আসে। অনু পেট ধরে ব্যথায় ছটফট করছে। উদয় ব্যস্ত হয়ে বলে, অনু, কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে? কিভাবে পড়লে? উদয় আমার পেটে এমনিতেই ব্যথা করে প্রায় সময়, জানি না কেন। উদয়, সিঁড়িতে কি তুমি এই তেলটা ফেলেছো? বিশ্বাস করো অনু, সরি, আমাকে বিশ্বাস করার কোনো কারণ তোমার কাছে নেই জানি, তবু বলবো আমি এ কাজ করিনি অনু। আর আমি তো জানি তুমি পড়ে গেলে তোমার ক্ষতি হয়ে যেতে পারে। তোমার ক্ষতি হতে পারে এমন কাজ আমি কখনো করব না। আমি জানি আমার কথা বিশ্বাস করার মতো কোনো কারণ তোমার কাছে নেই, কারণ আমি এর আগে অনেকবার তোমার বাচ্চা নিয়ে তোমাকে অনেক কিছু বলেছি। কিন্তু বিশ্বাস করো, এখন আর আমি চাই না যে তোমার বাচ্চাটার কিছু হোক। অনু কোনো কথা না বলে উদয়ের মুখের দিকে তাকিয়ে আছে, কেননা অনু বুঝতে পারছে উদয়ের কথার মাঝে কোনো ভুল নেই, কোনো মিথ্যা নেই। অনু উদয়কে বলে, আমি জানি উদয়, এ কাজ তোমার নয়, আমি তোমাকে বিশ্বাস করি। উদয়, তুমি কি সত্যি? অনুর মুখে বিশ্বাস কথাটা শুনে উদয় যেন মানসিক তৃপ্তি পেল। কিন্তু উদয়ের মনে এই প্রশ্ন থেকেই গেল, এই তেল এখানে কিভাবে এলো? উদয় তো তেল নিয়ে সিঁড়িতে যায়নি, তেলটা কিভাবে এলো?
অনু উদয়কে বিশ্বাস করলেও বাড়ির কেউ বিশ্বাস করেনি। তাদের ধারণা এ কাজ উদয়েরই। পরের দিন সন্ধ্যায় ইফা অনুকে বলে, উদয় বাগানে কাঁদছে অনু, ও হয়তো ওর ভুল বুঝতে পেরেছে। উদয় আমাকে বলেছে ওর তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। যাও অনু, বাগানে যাও। অনু বাগানে গিয়ে দেখে উদয় পেছন থেকে ঘুরে দাঁড়িয়ে আছে। অনু উদয়কে বলে, তোমার ভুল বুঝতে পেরেছো? আমি জানতাম একদিন না একদিন তোমার ভুল তুমি বুঝতে পারবে। এ বাচ্চা তোমার, আর আমিও তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। প্লিজ আমাকে দূরে সরিয়ে রেখো না। অনু উদয়ের ঘাড়ে হাত দিতেই অবাক হয়ে যায়। এটা উদয় নয়, তিহান। অনু তিহানকে বলে, এই কি তিহান ভাই, আপনি এখানে? এই সন্ধ্যাবেলা আপনি এখানে কি করছেন? তোমাকে খুব মিস করছিলাম অনু। অনেকদিন দেখি না তোমাকে, ফোনটাও তো রিসিভ করো না। দেখুন তিহান ভাই, প্লিজ এখান থেকে যান। উদয় দেখলে আমাকে ভুল বুঝবে। উদয় আমাকে আর সহ্য করতে পারবে না। এমনিতেই উদয় আপনাকে আর আমাকে নিয়ে সন্দেহ করে। এমন সময় পিছন থেকে উদয় হাতে ক্লাব দিয়ে বলে, অস্থির সিন অনু, অসাধারণ। এটাই হলো আসল অনু, আর আমার সাথে থাকে অভিনয় করা অনু। উদয় তিহানের কলার ধরে কয়েকটা ঘুষি দিয়ে বলে, তোর এখানে কি চাস? তোর এই বাচ্চা চাস? অনুকে নিয়ে বের হ আমার বাসা থেকে। ওই চরিত্রহীনাকে কি জন্য আমার বাসায় রেখেছিস? টাকার জন্য? কত টাকা বল? কত টাকা হাসিলের উদ্দেশ্যে এ কাজ করেছিস? কত টাকা হলে আমাকে মুক্তি দিবি এই যন্ত্রণা থেকে? অনু কাঁদো কাঁদো গলায় বলে, উদয় বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আমি এখানে তুমি ভেবে এসেছি। আমি জানতাম যে এখানে তুমি আছো। তিহান ভাই কিভাবে এলো আমি জানি না। চুপ, একদম চুপ। কোনো কথা বলবি না। বেরিয়ে যা তিহানের সাথে। তোকে কে বলেছে আমি এখানে ছিলাম? ইফা আপু বলেছে। একদমই মিথ্যা বলবি না। এখন ইফার দোষ দেওয়া হচ্ছে। ইফা না থাকলে তো আজ তোর এই কুকীর্তি আমি ধরতেই পারতাম না। অনু অবাক হয়ে যায়। ইফা নিজেই তো অনুকে এখানে পাঠিয়েছিল। ইফা আবার উদয়কে অফিস থেকে আসতে বলেছে। তার মানে ইফা ইচ্ছা করে ঘটনাটা ঘটিয়েছে। কেটে গেছে 7 দিন। উদয় অনুর সাথে একটা কথাও বলে না। অনুর সাথে যত প্রকার খারাপ ব্যবহার আছে কিছুই করতে বাদ রাখেনি উদয়। এভাবে প্রায় 10 দিন কেটে গেল। উদয় অফিস থেকে ফেরার সময় খেয়াল করে তিহান একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসা। উদয় অনুকে ভিডিও কল দিয়ে দেখে অনু বাড়িতেই আছে। তাহলে এই মেয়েটাকে? উদয় গাড়ি থেকে নেমে একটু এগিয়ে যায়। তিহানের সাথে থাকা মেয়েটাকে দেখে চমকে যায় উদয়। তিহানের সাথে মেয়েটি তারই কাজিন ইফা। আশ্চর্য লাগলো উদয়ের কাছে, তিহানের সাথে ইফা কিভাবে এলো? দুজনে খুব হাসাহাসি করছে। তার মানে ইফা তিহানকে আগে থেকেই চিনে। দুজনকে দেখে বেশ ক্লোজ মনে হচ্ছে। উদয় যেন মানসিকভাবে একটা ধাক্কা খেলো। তাহলে সেদিন যে ইফা বলল সে তিহানকে চিনে না, সেদিন ইফা কল দিয়ে উদয়কে বলেছিল, উদয় দ্রুত পাশে এসো। অনু একটা ছেলেকে বাগানে ফোন দিয়ে ডেকে এনেছে, আর ফিস করে কথা বলছে। হয়তো অনুর পরিচিত হবে। আরে না উদয়, পরিচিত হলে তো অনু আমাকে বলতোই। অনুর সাথে আমার এত ভালো রিলেশন, অনু তো আমাকে বলতো, তাই না? ও, তাহলে হয়তো অনুর কোনো প্রয়োজন, তাই কাউকে ডেকেছে। কারণ ছাড়া তো অনু ডাকেনি। উদয় ব্যাপারটা তুমি নর্মালি নিচ্ছ? অনু ফোন করে ডেকে এনেছে ছেলেটাকে। ইফা, ইটস নর্মাল ইস্যু। উদয় আমার না ডাউট লাগতেছে, মনে হচ্ছে অন্য কোনো কিছু হবে। অনুর মেবি এক্স বয়ফ্রেন্ড। ইফা, অনুর কোনো বয়ফ্রেন্ড ছিল না কোনো দিন। আমার চোখের সামনে বড় হয়েছে। বয়ফ্রেন্ড থাকলে আমি জানতামই। তাছাড়া অনু ও টাইপের মেয়ে না। তাহলে অনুকে অত্যাচার করো কেন? যে অনুর বাচ্চা আমার না, অনু অপবিত্র। তুমি এগুলা বলো বলেই তো আমার মনে হলো ছেলেটা সে কিনা, তাই তোমাকে জানালাম। বাকিটা তোমার ব্যাপার, ভেবে দেখো। ছেলেটাকে দেখো তো, তুমি চিনো কি না? না আমি চিনি না, তবে একটা পিকচার তুলে পাঠিয়ে দিচ্ছি। উদয় হোয়াটসঅ্যাপে তিহানের পিকচার দেখে চমকে যায়। আর প্রেশেন্ট রেখে সাথে সাথে বাসায় চলে আসেন নিজ চোখে দেখার জন্য। কেবলই উদয়ের মন নরম হয়েছিল যে অতীতে যেটা হয়েছে হয়েছে, অনুর সাথে আর সে খারাপ ব্যবহার করবে না। কিন্তু অনুর আবারও বিশ্বাস রাখতে পারল না। উদয় বাড়িতে এসে অনুর ফোন চেক করে দেখে সত্যি তিহানকে ফোন দেওয়া হয়েছিল। যদিও অনু অনেকবার বলেছিল এই ফোন সে করেনি। আর তিহান কিভাবে এসেছে অনু সেটা জানেও না। উদয় অনুকে বিশ্বাস করেনি। কিন্তু আজ তিহান আর ইফাকে একসাথে দেখে অবাক হচ্ছে উদয়। ইফা তাহলে সেদিন মিথ্যা বলেছিল। উদয় গাড়িতে গিয়ে বসে কপালে হাত চালাতে লাগে। কোথাও কিছু একটা গোলমাল হচ্ছে। এমন সময় ওখান দিয়ে অনু যাচ্ছিল। অনুকে দেখে বেশ মন খারাপ লাগছে। উদয় অনুকে দেখে গাড়ি থেকে নেমে অনুর কাছে যায়। অনু উদয়ের থেকে বেশ কিছু দূরে এগিয়ে হঠাৎ অনুর পায়ে কিছু একটা বেঁধে অনু পড়ে যেতে যায়। সাথে সাথে তিহান গিয়ে অনুকে ধরার চেষ্টা করলে
অনু নিজেকে সামলে নিয়ে বিরক্তি নিয়ে বলে, ডোন্ট টাচ মি ভাইয়া। অনু, তোমার শরীর ঠিক নেই, আমি হেল্প করছি। হেল্প? কিসের হেল্প? আজ অবধি একটা হেল্প করেছেন আমাকে? আমাকে যদি একটা হেল্পও করতেন তাহলে আজ আমাকে উদয়ের অবহেলা নিয়ে বেঁচে থাকতে হতো না। অনু, আমায় ভুল বুঝছো। লিসেন তিহান ভাই, এই পৃথিবীর মানুষ আমাকে বুঝিয়ে দিয়েছে রক্তের সম্পর্ক ছাড়া বাইরের মানুষ কখনো আপন হয় না। আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে ভুল করেছি আমি। দেখো অনু, তুমি চলো, বসবে। মাথা গরম করো না প্লিজ। আমি তোমার খারাপ চাই না অনু। 2 হাত জোর করছি, আমার আর ভালো করতে হবে না আপনাকে। আপনার এত উপকার আর সহ্য হচ্ছে না। আপনি কেন গিয়েছিলেন উদয়দের বাড়িতে? আমি কি ডেকেছিলাম আপনাকে? বলুন ডেকেছিলাম কিনা। আবার কি আশ্চর্যভাবে দেখে আমার নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন। কে দিয়েছিল ফোন আপনাকে? অনু, কোথায় একটা গন্ডগোল হচ্ছে। আমার নাম ধরে ডেকে আমাকে আর কোনো ভুলভাল বোঝানোর চেষ্টা করবেন না প্লিজ। উদয়ের সামনে কি নাটকটাই না করলেন, আর কি বাজেভাবে মিথ্যা বললেন আমি আপনাকে ডেকেছিলাম। অনু, আমি ভেবেছি কলটা তুমি দিয়েছিলে। একদমই মিথ্যা বলবেন না। আপনি যখন ওখানে পৌঁছে গিয়েছেন তার অনেক পরে আপনার নাম্বার ডায়াল করা। অনু, আমার মনে হয় কি উদয় এসব করছে। উদয় প্ল্যান করে এসব করছে যাতে তোমাকে ওর জীবন থেকে বাদ দিতে পারে। উদয় চায় না অনু তুমি ওর সাথে থাকো। আমি উদয়কে নিয়ে কোনো কথা শুনতে চাই না। উদয় কেমন আমাকে চেনাতে হবে না। আমি শিয়ার থেকে সবটা শুনেছি। আপনাকে আমি ভাইয়ের মতো জানতাম, আর আপনি কিনা আমাকে পছন্দ করতেন, উদয়ের সাথে চ্যালেঞ্জ করতেন। আমি উদয়কে ভালোবাসি এটা জানা সত্ত্বেও উদয় আমাকে ভালোবাসে জেনেও এত নাটক কেন করলেন? উদয় তোমাকে ভালোবাসলে উদয়ের বাচ্চা কেন স্বীকার করছে না? উদয় কেন তোমাকে ঘৃণা করে? পৃথিবীতে কোনো ছেলে আছে কাউকে ভালোবাসলে তার বাচ্চাকে অস্বীকার করে? সেটা আমারই দুর্ভাগ্য। অনু রাগান্বিত ভাবে তিহানের কাছ থেকে চলে যায়। সামনে অনুর মা বাবা দাঁড়িয়ে আছে। অনুর হয়তো কোনো কাজ আছে এখানে, তাই মা বাবার সাথেই এসেছে। উদয়ের হাত পা কাঁপছে অনু আর তিহানের কথা শুনে। আজ উদয় এটুকু শিওর তিহানের সাথে অনুর কোনো রিলেশন নেই। অনু যে তিহানকে ভালোবাসে না বা বাচ্চাটা ও তিহানের না, তাহলে কি বাচ্চাটা সত্যি উদয়ের? কিন্তু উদয়ের কিছুই মনে নেই। যাকে কখনো স্পর্শ করেনি তার সাথে কিভাবে কি হয়, উদয়ের মাথায় এটাই ঢুকছে না। বেশ অনেকগুলা দিন আগের কথা। উদয় আর অনুর তখন চোখে চোখে কথা হতো। অনু উদয়কে তখনও মুখ ফুটে বলেনি সে উদয়কে ভালোবাসে। উদয় তখন মনে করতো অনু দিন দিন তিহানের সাথে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। অনু উদয়কে বলেছিল, আমি একদিন তোমাকে ভালোবাসার সারপ্রাইজ দিব। উদয় সেই সারপ্রাইজের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেলেও অনুর সেই সারপ্রাইজ আর পায়নি। যেদিন অনু সারপ্রাইজ দিতে চেয়েছিল, সারপ্রাইজ হিসাবে দেখেছিল তিহান আর অনুর ঘনিষ্ঠতা। বেশ কিছুক্ষণ ভাবতে ভাবতে উদয় দেখে একটা ছেলে বেলি ফুলের মালা বিক্রি করছে। উদয় একটা মালা নিয়ে ছেলেটির দাম বলার আগেই 1000 টাকা দিল। ছেলেটি বলে, ভাঙতি দেন। এটা তোমার, নিয়ে যাও। সামান্য একটা মালা আপনি এত টাকা দিয়ে কিনছেন কেন স্যার? এটা সামান্য না, তার হাসিটা অসামান্য। সে খুব পছন্দ করে এই মালা। এই মালা দেখলেই তার মুখে অন্যরকম একটা হাসি ফুটে ওঠে। এই মালাটা আপনার সেই তাকে দিবেন স্যার? তাহলে সে অনেক খুশি হবে। ওই যে ব্লু কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, ওনাকে গিয়ে মালাটা দিয়ে এসো। ছেলেটি অনুর কাছে গিয়ে বলে, দিদি মালা নেবেন? দেখুন একদম তাজা ফুলের মালা। আমার মন মরে গিয়েছে। এই মালা এখন আর আমার হাতে শোভা পায় না। এই মালা আপনার হাতে শোভা পায় বলেই আপনার জন্য এনেছি। অনু ছেলেটির হাতে 100 টাকা দিয়ে বলে, এই নাও, আর আমার মালা লাগবে না। এটা রাখুন, প্রিয়জনের দেওয়া জিনিস ফিরিয়ে দিতে নেই। মালাটা দিয়ে ছেলেটি চলে যায়। অনু অবাক হয়ে তাকিয়ে থাকে ছেলেটির দিকে আর মনে মনে বলে, আমার যে কোনো প্রিয়জন নেই, সব কিছু হারিয়ে গিয়েছে জীবন থেকে। সে কোনো দিন একটি মালা দিয়ে আমায় বলবে না শুধুমাত্র তোমার খুশির জন্য এনেছি। সে কখনো ছোট ছোট খুশির কথা ভাববে না। অনুর বাবা মা বিদায় নিতেই অনু বাড়ির দিকে রওনা হতেই দেখে উদয় তার সামনে। উদয়কে দেখেই ফুলের মালাটা মাটিতে ফেলে দেয় অনু। উদয় অনুর মুখের দিকে তাকিয়ে দেখে হাজারো অভিযোগ আর অভিমানে ভরা অনুর মুখ। উদয় কিছু না বলে ফুলের মালাটা মাটি থেকে তুলে বলে, প্রিয় জিনিসগুলো এইভাবে অবহেলা করে ছুঁড়ে ফেললে তাদের বড্ড কষ্ট হয় অনু। ওর তো প্রাণ নেই উদয়, তাই কষ্ট বুঝবে না। যার প্রাণ আছে সে বুঝে এই অবহেলার কষ্ট। প্রাণ নেই তাই ওরা বলতে পারে না। ঠিক আমার মতো প্রাণ থাকতেও কষ্টের কথা বলতে পারি না। অনু উদয়ের দিকে তাকিয়ে বলে, অবাক লাগলো কথাগুলো শুনতে। বলেই সামনে হাঁটা দিল।
উদয় অনুর হাত ধরে বলে, চলো গাড়িতে বসবে, একসাথে বাড়িতে যাব। সরি মিস্টার উদয়, আমি চাই না আমার মতো নিকৃষ্ট কাউকে আপনার পাশে বসিয়ে অস্বস্তিতে পড়েন। আমি আপনার আর বিরক্তের কারণ হতে চাই না। প্লিজ অনু, এই খারাপ মানুষটার সাথে না হয় আজকে চলো। খারাপ তো তুমি না উদয়, তুমি তো পবিত্র, আর অপবিত্র আমি। তোমার পায়ে ধরছি, প্লিজ অনু। উদয়ের চোখ লাল হয়ে গিয়েছে। উদয়ের চোখের পানি আটকানোর চেষ্টা করছে, কিন্তু অনুর চোখে স্পষ্ট উদয়ের চোখে পানি। অনু বুঝতে পেরে উদয়কে বলে, তোমার চোখে কিছু গিয়েছে দেখো। বলেই একটা রিকশা ডেকে চলে যায়। উদয় অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে অনুর রিকশার দিকে। প্রচণ্ড নেশা করে গায়ের কোট খুলে হাতে করে বাসায় ফিরেছে উদয়। গলার টাইটা ঢিলে ঢালা, একজন পেশাদারি মাতালের মতো বাসায় ফিরেছে উদয়। বাড়িতে ঢুকতেই বারান্দার সাইডে রাখা বড় মাটির ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেলল। চিৎকার চেঁচামেচি করে অনু অনু করে ডাকছে। অনু দোতলা থেকে দেখছে উদয়ের এই ভয়ানক কাণ্ড। উদয় সামনে যা পাচ্ছে তাই ভেঙে চুরে গুড়িয়ে দিচ্ছে। রাগান্বিত কণ্ঠে ডাকছে, অনু, এই মুহূর্তে আমার সামনে না এলে আমি সব লণ্ডভণ্ড করে ফেলবো। এমন কিছু করব অনু, কল্পনা করতে পারবে না তুমি। এই মুহূর্তে আমি তোমাকে চাই, মানে চাই। সালেহা খালা অনুর হাত ধরে রেখেছে আর বলছে, আল্লাহর দোয়াই লাগে অনুমা, তুমি চেয়েও না। খালা, উদয় আমাকে আজ আবার মারধর করবে ও নেশা করলে প্রচুর মারে। এখন আমার এই অবস্থায় যদি আমার গায়ে হাত তোলে, আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে খালা। আমি আর এগুলো মেনে নিব না। উদয়কে আর আমি প্রমাণ দিতে যাব না যে এই বাচ্চা তার। একটা মানুষের বোঝাবো উচিত, অন্যের বাচ্চার জন্য কেউ মার খেয়ে পড়ে থাকে না। আমি ক্লান্ত খালা, আমি এখান থেকে চলে যাব। তবে আজই আমার শেষ মার খাওয়া উদয়ের হাতে। একদম চিন্তা করো না মা, তুমি কোনো একটা ঘরে লুকিয়ে থাকো, ভেতর থেকে একদম দরজা লাগিয়ে দেবে, উদয় বাবা যেন কিছুতেই খুঁজে না পায়। খালা, ও নিচতলার সবগুলো রুম রান্নাঘর খুঁজছে, দেখছো না কি করছে? নিচে কোথাও আমি নেই, তার মানে উদয় বুঝে গিয়েছে আমি উপরেই আছি। আমি দরজা লাগিয়ে রাখলে ও দরজা ভেঙে ফেলবে। উদয় অনুকে ডাকাডাকি করেই যাচ্ছে। উদয় এবার নিচতলা থেকে দোতলায় রওনা হয়। উদয়ের বাবা বলে, দাঁড়াও, আজ যদি অনুমায়ের গায়ে হাত তোলো তাহলে এই বাড়িতে অনেক কিছু হয়ে যাবে। রোজ মাতলামু করা শুরু করেছো, বেরিয়ে যাও এক্ষুনি আমার বাসা থেকে। তোমার জন্য সমাজে মুখ দেখাতে পারবো না দেখছি। মানুষ আমাকে কি বলবে, ছি, যে আমার ছেলে নিয়মিত নেশা করে বউকে মারে। অনুকে ডেকে দাও বাবা। বাড়াবাড়ির লিমিট আছে উদয়, তুমি সব কিছু সীমা লঙ্ঘন করে ফেলেছ। আমার লজ্জা হচ্ছে তোমার মতো সন্তানের জন্ম দিয়েছি বলে। আজকের পর আর মা বলে ডাকবে না আমায়। বেরিয়ে যাও এ বাড়ি থেকে। অনুর গায়ে হাত দিলে আজ আমাদেরও হাত উঠবে। উদয় কারো কথার কোনো উত্তর না দিয়ে সোজা দোতলায় চলে যায়। উদয়ের মা বাবা উদয়ের পিস পিস হাসে। তারা উদয়কে বিভিন্নভাবে খারাপ কথা বলে যাচ্ছে, কিন্তু উদয় পাত্তা দিচ্ছে না কোনো কিছুতে। অনু অনু করে ডেকে যাচ্ছে উদয়, কিন্তু অনু কোনো কথার উত্তর দিচ্ছে না। অনু ভয়ে চুপসে আছে। ভয়ে বুক কাঁপছে অনুর, কারণ উদয়ের মার খুব সাংঘাতিক মার। দোতলার সব রুম তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও নেই। উদয় খেয়াল করে সালেহা খালার পিছে লুকিয়ে আছে অনু। উদয় এক পা করে অনুর দিকে এগোতে থাকে। সালেহা খালা সহ উদয়ের মা বাবা উদয়কে আটকানোর চেষ্টা করছে। উদয় ওর নিজের মতো করে এগোচ্ছে। অনু চোখ বন্ধ করে বলতে থাকে, আমি মেনে নিচ্ছি এই বাচ্চা আপনার না, তবু আমার গায়ে হাত দিও না। দোহাই তোমার, আমার বাবা মায়ের হাতে আমাকে তুলে দাও প্লিজ। আমি আর কোনোদিন আসবো না তোমার জীবনে। উদয় সবাইকে অবাক করে দিয়ে অনুকে হ্যাঁচকা টান দিয়ে এনে বুকের সাথে জড়িয়ে ধরে। সালেহা খালা, উদয়ের মা বাবা সবাই অবাক হয়ে যায়। তারা কি ভেবেছিল আর কি হলো। নেশাক্ত অবস্থায় উদয়ের খেয়াল নেই তার মা বাবা দাঁড়িয়ে আছে। উদয় অনুকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে, আজ আমার সাথে গাড়িতে আসলে না কেন? আমার খুব ইচ্ছা করছিল তুমি আমার পাশে এসে বসবে। আমার তোমার সঙ্গ পেতে মনে চাচ্ছিল। অনু, আমার কেমন পাগল পাগল লাগছে তুমি ছাড়া। আমি এত খারাপ কিভাবে হয়ে গেলাম অনু? দেখো অনু, এরা সবাই আমাকে কত খারাপ ভাবে। আমি নাকি তোমাকে মারবো। আমি কি সত্যি তোমার গায়ে হাত তুলতে পারি? অনু, এরা আমাকে তোমার কাছে আসতে দিতে চাইছিল না। আমার যে তোমাকে দেখতে চাওয়ার তীব্র তৃষ্ণা পেয়েছিল। অনু, আই লাভ ইউ অনু। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমার হার্টবিটের স্পন্দন শোনো অনু। এইখানে তোমার জন্য কত যন্ত্রণা। অনু, এই খারাপ হয়ে ছেলেটাকে আগের উদয়তে পরিণত করো, না হয় আমাকে মেরে ফেলো। আমার হৃদয় অনেক আগেই তোমাতে সমর্পণ করেছি।
অনু অবাক হয়ে যায় উদয়ের এমন কথা শুনে। উদয়ের বুকে দীর্ঘ ক্লান্তির নিঃশ্বাস নিচ্ছে অনু। দু চোখ বেয়ে পানি ঝরে যাচ্ছে। এ যেন ভীষণ ক্লান্তির পরে স্বস্তি। উদয় অনুর পেটে হাত দিয়ে বলে, এই বেবি, তুই কি সত্যি আমার? তুই যদি সত্যি আমার হোস, তাহলে তোর মাম্মাকে কেন বলিস না পাপ্পার কষ্ট হয়? পাপ্পা সেটা বোঝাতে পারে না। তোর মাম্মাকে বল পাপ্পার কষ্ট দূর করে দিতে। পাপ্পার মনের মাঝে অনেক কষ্ট। তুই আর তোর মাম্মা আমাকে খুব ঘৃণা করিস, তাই না? আমি তোদের ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমি তোর মাম্মাকে কখনো বুঝতে চেষ্টা করিনি। তোর মাম্মা কেন আমাকে বোঝাতে পারে না, কেন আমার সন্দেহ দূর করতে পারে না? আই লাভ ইউর মাম্মা। বলেই উদয় ঘুমিয়ে যায় অনুকে জড়িয়ে ধরা অবস্থায়। অনু তাকিয়ে দেখে উদয়ের মা বাবা, সালেহা খালা তাকিয়ে আছে, সবাই যেন আজ হতবাক। অনু উদয়ের বাবাকে বলে, বাবা উদয়কে একটু ধরুন। উদয়ের বাবা উদয়কে রুমে শুইয়ে দিল। কেউ কিছু না বলে যে যার জায়গা চলে গেল। অনু উদয়ের কপালে হাত দিয়ে উদয়ের পাশেই বসে আছে। এমন সময় ইফা অনুর রুমে প্রবেশ করে। ইফা যেন খুব ব্যস্ত হয়ে পড়েছে উদয়কে দেখে। ইফা অনুকে বলে, কি হয়েছে উদয়ের? ও তো এত সকালে ঘুমোয় না। উদয়ের চোখে মুখে ইফা হাত দিয়ে দেখতে গেলে অনু ইফার হাতটা এক ঝাটকা মেরে সরিয়ে দেয়। ইফা অবাক হয়ে তাকিয়ে থাকে। অনু বলে, কারো রুমে প্রবেশ করলে তার অনুমতি নিতে হয়, এইটুকু ভদ্রতা কি তোমার নেই? বিশেষ করে আমরা হাজব্যান্ড ওয়াইফ আছি, সেখানে না বলে অসভ্যের মতো প্রবেশ করলে? প্রাইভেসি প্লেসে এইভাবে কেউ আসে? অনু, এভাবে কথা বলছো কেন? আমার যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছি। আর একটা কথা, ইফা অনু কখনোই ভেজা বিড়াল ছিলই না, প্রতিবাদী মেয়ে ছিল। মাঝখানে আমার জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত কিছু ঘটনা আমাকে নিশ্চুপ জগতে নিয়ে গেছিল, কিন্তু আমার সন্তান আমাকে আবার মনে করিয়ে দিয়েছে তার মা কোনো ভুল করেনি, তাই কারো অন্যায় আবদারে আর চুপ করে থাকবে না। অনু, তুমি কি আমার উপরে রাগ করেছো? দেখো ইফা, তুমি আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট কেউ না যে তাই তোমার উপর রাগ করতে হবে। মানুষ যাকে ভালোবাসে তার উপর রাগ দেখায়। যেমন উদয়, উদয় আমাকে ভালোবাসে তাই রাগ দেখায়। আমার বেবি আমাকে বুঝিয়েছে ওদের পাপ্পা ওদের মাম্মাকে প্রচণ্ড ভালোবাসে বলেই এর রাগ। উদয় তোমাকে ভালোবাসে অনু? হ্যাঁ, ভালোবাসে, সেটা উদয় আজ নিজ মুখে বলেছে। তুমি এখন আসতে পারো ইফা, তোমার এখানে থাকাটা আমি পছন্দ করছি না। কিন্তু কেন অনু? আমি থাকতে আমার স্বামীর গায়ে হাত দিয়ে দেখার তুমি কে? আমার সামনে তুমি ওকে স্পর্শ করার সাহস কিভাবে পাও? তুমি কিন্তু আমায় অপমান করছো অনু। আমি কিন্তু এতদিন তোমার পাশে থেকে সাপোর্ট করেছি। তুমি আমাকে কতটা সাপোর্ট করেছো সেটা আলাদা করে না বললেও হবে। তিহানকে আমার ফোন থেকে ফোন দিয়ে আবার উদয়কে ডেকে এনে উদয়ের সামনে আমাকে খারাপ প্রমাণিত করে কি লাভটা হয়েছে তোমার শুনি? উদয় আমাকে ভুল বুঝছে, কষ্ট দিয়েছে, এটাই তো চেয়েছিলে। কিন্তু সত্য দিনের আলোর মতো ইফা, একদিন তা প্রমাণিত হয়ই। এমন সময় উদয় অনু অনু করে ডাকতে থাকে। অনু ইফার দিকে তাকিয়ে বলে, প্লিজ গো ইফা, আমাদের একটু আলাদা টাইমের প্রয়োজন। ইফা রাগ আর অপমানে বাইরে বেরিয়ে আসে। অনু আসলে জানে না যে ইফা উদয়কে ভালোবাসে। এই বিষয়টা উদয় জানলেও কখনো সিরিয়াসলি নেয়নি। উদয় চোখ পিট পিট করে তাকিয়ে নেশা নেশা কণ্ঠে অনুর হাত টেনে ধরে উদয়ের পাশে শুইয়ে দেয়। উদয় অনুর চোখে মুখে বেশ কতগুলো চুমু দিতে থাকে। উদয় অনুকে বুকের সাথে নিয়ে সারা রাত নেশার ঘরে প্রলাপ বকতে বকতে ঘুমিয়ে যায়। আর অনু উদয়ের বলা আর করা সব কাজগুলো ফোনে ভিডিও করে রাখে। অনুকে বুকের সাথে জড়িয়ে গায়ের সাথে লেপ্টে নিয়ে শুয়ে আছে উদয়। উদয়ের লম্বা চুলগুলো উদয়ের চোখে মুখে পড়ে আছে। একদিন যে ছেলেটা খুব বেশি গোছানো ছিল, সে আজ এতটা গোছালো। সেদিন উদয় ভুল বুঝে অনেক বাজে ব্যবহার করেছিল, যার জন্য অনুর মনে প্রচণ্ড অভিমান দানা বেঁধেছে। অনু মনে মনে ঠিক করে নিয়েছে সে উদয়ের থেকে আলাদা থাকবে কিছুদিন। খুব ভোরে ব্যাগপত্র গুছিয়ে অনু বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উদয়ের মা বাবা, সালেহা খালা সবাই আটকানোর চেষ্টা করলেও অনু কারো কথাই শোনে না। সে আর উদয়ের সাথে থাকবে না। যদিও উদয়ের মা বাবার খুব বেশি জোর নেই এই মুহূর্তে অনুকে আটকানোর, তাও দুই একবার বলেছে। সালেহা খালা উদয়কে এসে ডাকে। উদয় বাবা, অনুমা বাড়ি ছেড়ে চলে গেছে। উদয়ের কানে কথাটা যেতেই ঘুম চোখ থেকে পালিয়ে গেল। উদয় চট করে বাইরে এসে দেখে অনুর হাতে ব্যাগ। মোটামুটি অনু রেডি বাইরে যাওয়ার জন্য। উদয় অনুর সামনে মাথা নিচু করে বলে, অনু, কোথায় চলে যাচ্ছ? এই নরক থেকে মুক্তি নিচ্ছি। বেবিটা ডেলিভারি হলেই ডিভোর্স পেপারটা পেয়ে যাবেন ডাক্তার উদয় চৌধুরী। ডিভোর্স কথাটা শোনার জন্য উদয় এই মুহূর্তে প্রস্তুত ছিল না মোটেও। উদয়ের বুকের পাঁজরে এক অস্থিরতা শুরু হলো।
বুকে চিনচিন ব্যথাও শুরু হলো। উদয় অনুকে আটকাবে, বাট কি বলে আটকাবে সেই অধিকারটাও এতদিনে হারিয়ে ফেলেছে উদয়। কী বা বলবে? কোন অধিকারে বলবে অনু থেকে যাও? শুধুমাত্র অনু বলে এতদিন থেকেছে, অন্য কেউ হলে থাকতো না। উদয় নরম কণ্ঠে বলে, কোথায় যাবে অনু? এখানে থেকে মার খেয়েছি বলে এটা ভাবার কারণ নেই যে আমার কোথাও যাবার জায়গা নেই। আমার বাবা মা কি মারা গিয়েছে উদয়? নাকি আমার ভাত কাপড় তারা দিতে পারবে না? আমার বাবা মাকে আমি কখনো বলিনি তোমার এই বাজে ব্যবহারগুলো, বললে ওনারা কষ্ট পাবেন, তাই বলিনি। তোমার কোথাও যাওয়া হবে না অনু। তোমার সাথে আমার এমন কোনো রিলেশন নেই যার জন্য এখানে থাকতে হবে। রোজ নেশা করে যে নিজের স্ত্রীর সাথে অসভ্য আচরণ করে তার সাথে থাকা সম্ভব নয়। আর কিসের স্ত্রী? আমি তো চরিত্রহীনা। আমাকে তো স্ত্রী বলে মেনেই নাওনি। আমি নাকি টাকার জন্য বিয়ে করেছি বলেই। 20 লাখ টাকা উদয়ের মুখের উপর ছুঁড়ে ফেলে দিল অনু। এই নাও টাকা। মেয়েরা ডিভোর্স চায় টাকার জন্য, আর আমি তোমাকে টাকা দিয়ে গেলাম। আমি প্রমাণ করে দিলাম সব মেয়ের টাকার জন্য বিয়ে করে না, কিছু মেয়ে ভালোবাসারও পাগল হয়। অনু শোনো। ব্যাস উদয়, অনেক শুনেছি আমি, আর নয়। আমার যদি টাকারই লোভ হতো তাহলে তিহানকে আমি বিয়ে করতে পারতাম। তিহানের কি তোমার থেকে টাকা পয়সা কিছু কম আছে? দুঃখিত, তোমাকে আমি ছোট করার জন্য কথাটা বলিনি। আমাকে কি কখনো কোনো টাকাওয়ালা ছেলে প্রপোজ করেনি? উদয় যে টাকার জন্য তোমাকে বিয়ে করতে হবে? শুধুমাত্র ভালোবাসার জন্য এসেছিলাম তোমার কাছে। একটা মেয়ে হয়ে নির্লজ্জের মতো তোমার বাবাকে বলতে হয়েছে যে তার ছেলের সন্তান আমার পেটে। কতটা অসহায় ছিলাম আমি সেদিন ভাবতে পারো? টানা 2 মাস আমি তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। আমি পাগলের মতো হয়ে গেছিলাম। একটা কুমারী মেয়ে, আমি সমাজে আমাকে কি উপাধি দিত উদয়? আমাকে সবাই চরিত্রহীনা বলতো। আমার মা বাবাকে সমাজের মানুষ থুতু দিত। আমি পারিনি সেদিন আমার ভালোবাসার চিহ্নকে মুছে ফেলতে। শুধুমাত্র তোমার অংশ আমার গর্ভে ধারণ করেছি বলে তোমার কাছ থেকেই বারবার চরিত্রহীনা কথাটা শুনেছি। দিনের পর দিন কি মানসিক যন্ত্রণা আমি সহ্য করেছি সেটা আমি ছাড়া কেউ জানে না। আমি তো চাইলেই পারতাম এই বাচ্চাটাকে মেরে ফেলতে, কিন্তু আমি পারিনি তোমার ভালোবাসার চিহ্নকে খুন করতে। আর এই একটা মাত্র অপরাধে আমি আজ চরিত্রহীনা। এই কাহিনী অনেক হয়েছে, আর নয়। বাই ফর এভার। দেখা হবে বাচ্চা সহ কোর্টে। অনু যা খুশি বলো। কার বাচ্চা কি এগুলো নিয়ে আমি আর ভাবতে চাই না, বাট আমাকে ছেড়ে যেও না। একটা নেশাখোর অসভ্য মাতালের সাথে একদিনও না। অনু আমি নেশা করেছি, কিন্তু অসভ্য নই। তুমি অনেক বড় অসভ্য। আমার সাথে খুব বেশি অসভ্যতা করেছো। আমি কোনো অসভ্যতা করিনি। উদয় অপরাধীদের মতো অনুর সামনে 2 হাত জোর করে বলে, আমি কি কি অন্যায় করেছি তার জন্য আলাদা আলাদাভাবে ক্ষমা চাওয়া সম্ভব নয়। আগামী কয়েক জনম ধরে ক্ষমা চাইলে শোধ হবে না। শুধু বলবো ক্ষমা করো আমায় অনু। তুমি তো আমার পরিণীতা। তুমি ক্ষমা না করলে আমার যে এই জীবনে আর মানসিক শান্তি আসবে না। অনু উদয়কে জিজ্ঞেস করলো, কাল রাতে কি করেছো ভেবে দেখো। কি করেছি? কাল তুমি নেশাক্ত অবস্থায় আমার সাথে অসভ্যতামি করেছো। অনু চলে যাবে তাই বলে এত বড় অপবাদ দিয়ে যাবে? অনু উদয়ের হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায়। দরজা লাগিয়ে ফোনের ভিডিওটা বের করে দেখায়। উদয় অবাক হয়ে যায় দেখে। উদয় নেশাক্ত অবস্থায় অনুকে পাগলের মতো চুম্বন করছিল। অনুর সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। নেশাক্ত অবস্থায় অনুকে বলেছিল, আমাকে ছেড়ে না যেও। আরও বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত থাকে। উদয় অনুর হাত থেকে ফোনটা নিয়ে ভিডিওটা আরও কয়েকবার দেখে। উদয় আশ্চর্য হয়ে যায় নিজের কাজ নিজেই দেখে। অনু আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। এগুলো আমার অজান্তে কখন কিভাবে হয়েছে আমার কিছুই মনেই নেই। বিলিভ মি অনু, আমার কিছুই খেয়াল নেই। আমি এমন ছেলে না অনু। তুমি তো জানো আমি কেমন। তুমিও তো জানতে আমি কেমন। কখনো কি বিলিভ করেছো আমায়? অনু নেশার ঘরে কিছুই মনে নেই আমার। তার জন্য দায়ী কে উদয়? আমি নাকি অন্য কেউ? তুমি নেশা করবে সেই অবস্থায় যে কাজগুলো করবে তার দায়ভার তুমি নিবে না? বাহ, খুব ভালো। আজ আমি চলে যাচ্ছি। যেদিন মনে পড়বে যে সে রাতের কথা সেদিন ফিরে আসবো, তার আগে নয়। উদয় চেয়েও পারেনি অনুকে আটকাতে। অনু সিঁড়ি দিয়ে নামছিল এমন সময় উদয়ের কাজিন, বছর 5 বয়স হবে, অনুর হাত ধরে বলল, ভাবি আসো, আজ আবার পড়ে যাওয়া গেমটা খেলি। তোমার মন খারাপ দেখা যাচ্ছে। তোমার মন খারাপ হলে যে গেমটা খেললে মন ভালো হয়ে যায়, সেটা আজও খেলবো। তুমি রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছ? দাঁড়াও, আমি তোমার মন ভালো করে দিচ্ছি। উদয় দাঁড়িয়ে দেখছে
এমন সময় পুচকিটা একটা তেলের বোতল এনে সিঁড়িতে ছড়িয়ে দিয়ে বলে। এখন এর উপর দিয়ে হাঁটো। অনু অবাক হয়ে যায় পুচকিটার কথা শুনে। অনু বলে, এগুলো কি করছো পুচু সোনা? ভাবি, এটাই তো তোমার পছন্দের খেলা। কে বলেছে? ইফাপু বলেছে আমাকে। আগের দিন তো এভাবেই তোমার মন ভালো করে দিলাম, আর তুমি পড়ে গেলে। অনু আর উদয় দুজনেই অবাক হয়ে যায়। তার মানে সেদিন সব ইফাই করেছিল। ইফা অনুর করা অপমানের জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এদিকে ইফা অনুকে বুঝিয়েছিল তেলটা উদয়ই ফেলেছে। অনুর তখন ইফাকে নিয়ে ভাবার টাইম ছিল না। বেগ নিয়ে সোজা বাপের বাড়িতে চলে যায়। কেটে গেছে 1 মাস। অনু উদয়ের সাথে কোনো যোগাযোগ করেনি। উদয় চেয়েও পারেনি। অনুর মা বাবা সবটা শুনে তারাও চায় না তাদের মেয়ে আর উদয়ের সাথে থাকুক। অনুর মা বাবা উদয়ের বাড়িতে বলেই দিয়েছে উদয় যেন আর যোগাযোগের চেষ্টা না করে। 6 মাসের গর্ভবতী অনু উদয়ের সাথে 2 মাসে কোনো যোগাযোগ করেনি। কতদিন হয়ে গিয়েছে অনু উদয়ের দেখা হয় না, কথা হয় না। উদয় আজ 100 বারের বেশি কল দিয়েছে, অনু ধরেনি। অনু চায় উদয়ের সব মনে পড়ুক, তবেই সে ফিরে যাবে। হালকা হালকা শীত পড়েছে, ফ্যানের বাতাসে বেশ ঠান্ডা লাগছে। অনু ফ্যানটা বন্ধ করে আলমারি খুলে বাইরের কিছু শাড়ি তুলে রাখতে যেতেই কাপড়ের ভাঁজ ভেঙে বেশ কতগুলো শাড়ি নিচে পড়ে গেল। শাড়িগুলোর মাঝে বেশ কয়েকটা শাড়ি উদয়ের। উদয় বিয়ের আগে সালেহা খালাকে দিয়ে পাঠাতো। শাড়িগুলো তুলে বিছানায় নিয়ে অনু হাত বুলাচ্ছে। এই শাড়িগুলোর সাথেই জড়িয়ে আছে তার কত স্মৃতি। এমন সময় অনুর মা রুমে প্রবেশ করে বলে, যে মানুষটার শাড়িকে এতটা যত্ন করিস, মানুষটাকে কেন ফিরিয়ে দিচ্ছিস মা? একটা কথা বলি মা অনু, আমার কি মনে হয় জানিস, উদয় নিজে খুব অনুতপ্ত। কাল দেখলাম অনেক শুকিয়ে গেছে ছেলেটা। আমার হাত ধরে খুব কাঁদছিল। একটা ছেলে তো সহজে কাঁদে না। উদয়ের সমস্যাটা আমি বুঝতে পারছি। একদিকে তোকে ভীষণ ভালোবাসে, অন্যদিকে তোর পেটে অন্যের বাচ্চা ভেবে অস্বস্তিতে আছে। তোর থেকে উদয়ের যন্ত্রণাটা বেশি। একটা কথা তো আর অস্বীকার করা যায় না মা। উদয় সারাটা জীবন তোকে পাওয়ার জন্য একটা জনম কাটিয়ে দিয়েছে। সেই উদয় তোকে অবিশ্বাস করছে। নিশ্চয়ই এমন কিছু হয়েছিল যেটা উদয়কে অনেক কষ্ট দিয়েছে। তোর খুঁজে বের করা উচিত এমন কি হয়েছিল, কি জন্য ও তোকে সন্দেহ করে। মা ও তিহানকে নিয়ে সন্দেহ করে। একটা ছেলে কি আর একেবারে খালি খালি সন্দেহ করে অনু? যেহেতু বারবার তিহানের নাম বলছে, নিশ্চয় তিহান উদয়কে এমন কিছু বলেছে বা করেছে যার জন্য উদয় ভুল বুঝতে বাধ্য হয়েছিল। এতদিনে তোর খুঁজে বের করা উচিত ছিল তিহান আসলে কি করেছে। মা, আমি আর উদয়ের ব্যাপারে সবটা তিহান ভাইয়াকে বলতাম। আমাকে উনি সবসময় সাহায্য করেছে, সাপোর্ট করেছে। তিহান ভাইয়া আমাকে যেভাবে বুঝাইছে তাই বুঝছি। আমি শিয়ার থেকে সবটা জেনেছি। তিহানকে বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে। উদয়ের কি উচিত ছিল না একটা বার আমাকে বিশ্বাস করা? ও আমাকে এতটাই ভালোবাসতো যদি, তাহলে অন্তত একটা বার উচিত ছিল আমাকে সবটা খুলে বলা। মা অনু, তোর জীবন তুই ভেবে দেখ আরেকবার। আমরা তোকে কোনো কিছু নিয়ে জোর করব না। এমন সময় শিয়া ফোন দেয় অনুকে। অনু ফোন রিসিভ করতেই শিয়া বলে, উদয় অ্যাক্সিডেন্ট করেছে। অনু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুই একটু দেখে এসে আমাকে বলবি প্লিজ উদয় কেমন আছে? কেন, তুই যাবি না অনু? না, যাব না। কেন অনু? যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে সেখানে গিয়ে লাভ কি? তোর কি খারাপ লাগছে না অনু? আমার ভালো খারাপের কারোর কিছু যায় আসেনি কখনো। একটা অনুরোধ প্লিজ, আমাকে জানা উদয় কেমন আছে। সিরিয়াস কিছু হয়নি তো? আমি হসপিটালে এসেছি অনু। আজ তোকে অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই, যেটা শুনলে তুই আশ্চর্য হয়ে যাবি। কি কথা? তুই সেদিন তিহানের কাছে একটা চিঠি দিয়েছিলি যে তুই উদয়কে ভালোবাসিস, উদয়ের জন্য পোর পার্কে অপেক্ষা করবি। কিন্তু তিহান তোকে দিয়ে তিহানের প্রেমিকাকে দেওয়ার জন্য চিঠি লিখিয়েছিল। সেটাই তিহান উদয়কে দিয়ে বলেছিল যে তুই চিঠিটা তিহানকে দিয়েছিস। সেই বৃষ্টির রাতে তুই তিহানের কাছে চিঠি দিতে গিয়েছিলি উদয়ের জন্য, আর তিহান সেটির অপব্যবহার করেছে। তোর ড্রেসের মতো হুবহু সেম ড্রেস বানিয়ে তিহান ওর গফকে দিয়েছিল, আর মেয়েটার সাথে বাজে রিলেশন করেছে। তারই ভিডিও উদয়কে দেখিয়েছে, আর এমনভাবে এডিট করেছে ওই মেয়েটার ফেস তোর ফেস লাগিয়ে দিয়েছে। তিহান এতটাই খারাপ যে তোকে পাওয়ার জন্য অন্য একটা মেয়েকে ইউজ করেছে। উদয় দেখে সেদিন থেকে নেশা করা শুরু করেছে। উদয় নিজের প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসত অনু। প্রাণের থেকে প্রিয় মানুষটার এমন বাজে ভিডিও দেখলে কার ভালো লাগে? এমনকি তিহান প্রায় এমন ভিডিও দেখাতো উদয়কে, যেটা দেখে উদয়
বিশ্বাস করতে বাধ্য হয়েছিল অনু। এবার ভেবে দেখ উদয় কতটা কষ্ট পেয়েছিল তোকে না পাওয়ার যন্ত্রণায়। তিহান যখন বারবার উদয়কে বলতো অনু তার, অনুর সব কিছু দিয়েই তিহানকে ভালোবাসে, উদয়ের মনের ক্ষতটা দেখ অনু। উদয় যে বেঁচে আছে সেটাই অনেক বড় ব্যাপার। উদয়ের অবস্থা ভালো না অনু, পারলে একবার দেখতে আয় প্লিজ। অনু ফোনটা কেটে অনুর মা বাবাকে সাথে নিয়ে হসপিটালে গেল। উদয়ের কেবিনে ইফাও উপস্থিত। উদয়ের অ্যাক্সিডেন্ট শুনে ইফা এসেছে। কেবিনের বাইরে সবাই বসে আছে। ডাক্তার একজন একজন করে অ্যালাউ করেছে দেখা করার জন্য। অনু গিয়ে দেখে যে ইফা ভেতরে উদয়ের মাথার পাশে টুল নিয়ে বসে আছে। ইফা উদয়ের কাছে জানতে চাইলো এভাবে অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো। উদয় উত্তর দিল, ইচ্ছাকৃতভাবেই হলো। ইচ্ছাকৃতভাবে মানে? আমি নিজেকে শাস্তি দিতেই এমনভাবে বেখেয়ালভাবে রাস্তা ক্রস করছিলাম যাতে আমার অ্যাক্সিডেন্ট হয়। যদি বড় কিছু হয়ে যেত? বড় কিছু হতেই এমন করেছি। আমি বেঁচে থাকতে চাইনি, তাই। এসব পাগলামির কারণ কি উদয়? অনু। মানে? এসবের মানে অনু, আমি অনুর জন্য এমন করেছি। কি লাভ এতে উদয়? যে ছেড়ে চলে গিয়েছে তার জন্য এসব পাগলামো করে? অনুকে আমি যতটা আঘাত দিয়েছি ততটা নিজে পেতেই নিজেকে ক্ষত করেছি। উদয়, যে তোমাকে ভালোবাসে তার দিকে ফিরেও তাকিয়ে দেখলে না, যে প্রতিটা মুহূর্তে তোমাকে চায়, যে তোমাকে ভীষণ ভালোবাসতে চায় উদয়, আমার দিকে তাকিয়ে দেখো না উদয়। এতদিন আমি বলতে পারিনি তোমাকে, ভেবেছি তুমি একদিন না একদিন ঠিকই আমাকে বুঝবে, কিন্তু না, তুমি আজও অনুকে নিয়েই পড়ে আছো। ভেবেছিলাম অনুকে ঘৃণা করো, হয়তো আমাকে মেনে নিবে, কিন্তু তোমার মনে বিন্দুমাত্র জায়গা আমার জন্য নেই। ইফা, আমার ঘৃণাতেও অনু, আমার অবহেলাতেও অনু, আমার ভালোবাসাতেও অনু, আমার ভালোবাসার প্রথম এবং শেষ শব্দ অনু। এসব কি বাজে কথা বলছো? তুমি আমাকে ভালোবাসো? প্লিজ, ভালো লাগছে না এগুলো শুনতে। অনু দরজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ ইফার চোখ পড়লো অনুর দিকে। ইফা উঠে এসে অনুকে বলে, তোমার এখানে কি চাই? উদয়ের পাশে এখন আর তোমাকে প্রয়োজন নেই, তুমি চলে গিয়েছিলে, এখন কি চাই তোমার? যাও এখন। তোমার সাথে বোঝাপড়াটা পরে সেরে নিব, এখন আমার স্বামী অসুস্থ, সো লিভ হেয়ার। ইফা অনুকে কিছুতেই ঢুকতে দিবে না। উদয় অনুর কণ্ঠ শুনে অনুর নাম ধরে ডাক দেয়। অনু ইফাকে একটা ঝটকা মেরে ফেলে দিলে বলে, তোমার সাথে অনেক বোঝাপড়া আছে আমার, ভেবো না আমি কিছুই জানি না। নিজে তেল ফেলে উদয়কে ফাঁসাতে চেয়েছিলে তুমি। বলেই অনু কেবিনের মাঝে প্রবেশ করে। অনু উদয়ের পাশে টুলে বসে উদয়ের হাত ধরে হু হু করে কেঁদে দিল। উদয় খুব খারাপভাবে ক্ষতবিক্ষত হয়েছে, অনেক রক্ত ঝরেছে। অনু কেঁদেই যাচ্ছে। উদয় অনুকে বলে, এভাবে কাঁদছো কেন? আমার কিছুই হয়নি। তোমার শরীরে যতটা আঘাত আমি করেছি সে তুলনায় এটা কিছুই না। হসপিটালে উদয়ের হাত ধরে বসে আছে অনু। উদয়ের অ্যাক্সিডেন্টের কারণ জানতে চাইলে উদয় বলে সে অনুকে অনেক অত্যাচার করেছে, অনুকে আঘাত করেছে, ব্যথা দিয়েছে। সেটা উদয়কে মানসিক শান্তি দিচ্ছিল না। অনুকে দেওয়া আঘাত নিজে নিতেই উদয় অ্যাক্সিডেন্ট করেছে। উদয়ের মুখ থেকে এ কথা শুনে অনু আরও ভেঙে পড়েছে। অনুর চোখের পানিতে উদয়ের হাত ভিজে যাচ্ছে। দুজনের কারো মুখে কোনো কথা নেই। উদয় অনুকে বলে, আমার বেবি কেমন আছে? আমার বেবি কথাটা শুনেই অনুর মনে প্রলয় শুরু হয়। এই কথাটা শুনবে বলে অনু এত কষ্ট সহ্য করেছে। কাল রাতে একটা পেশেন্ট তার বডির একটা সমস্যা দেখাতে ভিডিও পাঠিয়েছিল। আমি গ্যালারিতে ভিডিও দেখতে গিয়ে হঠাৎ একটা ভিডিও চোখে পড়ল। আমার অজান্তে কখন এই ভিডিও হয়েছে আমি নিজেও জানি না। ভিডিওটা দেখে আমার মরে যেতে ইচ্ছা করছিল। অনু, আমি কখনোই কষ্ট নিয়ে বেঁচে থাকতে পারবো না। সে রাতে তোমার আমার মাঝের ঘটে যাওয়া ঘটনা আমি জানি না কিভাবে আমার ফোনে ভিডিও হয়ে গেছিল। অনু, আমি তখনই নিশ্চিত হয়েছি সব অপরাধ আমার। তোমার গর্ভে আমারই সন্তান বড় হচ্ছে। অনু, আমি খুব খারাপ। এই খারাপ আমিটার তোমার উপর কোনো অধিকার নেই। আমার সন্তান তো পেটে থেকেই জেনে গিয়েছে ওর বাবা কতটা খারাপ বাবা। ওর জন্মের আগে আমি মরে যেতে চাই। সারাটা জীবন তুমি আর আমার সন্তান আমাকে অপরাধীর চোখে দেখবে, এটা আমি মেনে নিতে পারবো না। অনুকে কথাগুলো বলার সময় উদয় খুব কাঁদছিল। উদয়ের কান্না দেখে অনু নিজেকে সামলাতে না পেরে অনুও কেঁদে ফেলে। অনু উদয়কে বলে, আমি তো শারীরিক আঘাত পেয়েছি, আর তুমি যে মানসিক আঘাত পেয়েছো। শরীরের আঘাত সহ্য করা যায়, কিন্তু মনের আঘাত সহ্য করা যায় না। উদয়, আই এম সরি উদয়, সব কিছুর জন্য আমি দায়ী। সম্পর্কে কখনো তৃতীয় পক্ষকে পার্সোনাল কথা বলতে নেই। উদয়, তিহান আমার সরলতার সুযোগ নিয়ে এত কিছু করেছে।
তোমাকে কষ্ট দিয়েছে। আমি কখনো ভাবতে পারিনি যে তিহান এতটা শত্রুতা করবে আমাদের সাথে। আমি জানতাম না তিহান তোমাকে খারাপ ভিডিও এডিট করে দিত। উদয়, আমার খুব কষ্ট হচ্ছে এটা ভেবে। এতদিন তুমি মানসিকভাবে কতটা যন্ত্রণা সহ্য করেছো। মনের যন্ত্রণা সহ্য করা যায় না, এটা খুব কষ্টের ব্যাপার। আমি আমার রাগ, অভিমান, কষ্ট সব ভুলে গিয়েছি। বিচ্ছেদের পরেও যে ভালোবাসা ফিরে আসে সেটা হলো শুদ্ধতম ভালোবাসা। রাগ অভিমান আছে বলেই হয়তো ভালোবাসার গভীরতা বোঝা যায়। সত্যিকারের ভালোবাসা একদিন না একদিন ঠিকই সব ভুল বোঝাবুঝি মিটিয়ে পরস্পরের কাছে আসে। উদয় আর অনুর মাঝের সব ভুল বোঝাবুঝির অবসান হলো অবশেষে। অনু উদয়ের কাছে জানতে চাইলো সেদিন এমন কি হয়েছিল যার জন্য উদয় এতটা ভুল বুঝেছিল। উদয় তখন অনুকে সেই কাল রাত্রির বর্ণনা দিল। তিহান সেদিন আমাকে বলেছিল তুমি তিহানকে ভালোবাসো আর তিহানের সাথে দেখা করবা। তিহান আমাকে ফোন দিয়ে নিয়ে গেছিল সেদিন। আমি তোমার মুখে অনেক হাসি দেখেছিলাম। তোমাকে তিহানের সাথে দেখে মেনে নিতে পারিনি। তিহান সাথে সাথে আমাকে ভিডিও পাঠিয়ে দিয়েছিল যেটা এডিট করা ছিল। আমি বুঝতে পারিনি। তাছাড়া তোমার লেখা স্পষ্ট হাতের লেখার চিঠি দেখে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম। সেদিন সেই হাসিটা তোমার জন্যই ছিল পাগল। আমি তিহানকে বলেছিলাম তিহান যেন তোমাকে জানিয়ে দেয় তোমার অনু তোমাকে ভালোবাসে। দুজনের চূড়ান্ত ভুল বুঝাবুঝির শেষে উদয় সুস্থ হলে বাড়িতে ফিরল দুজন। পরিবারে অনেকদিন পর আনন্দের উল্লাস শুরু হলো। ফ্যামিলির সুখ শান্তি ফিরে আসাতে উদয়ের বাবা বাড়িতে একটা ছোট্ট দোয়া অনুষ্ঠানের আয়োজন করলো। উদয় অনুর জীবনের সুখ শান্তি কামনা করে দোয়া করলো সবাই। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে অনু। উদয় অনুর হাত ধরে বলে, অনু বেস্ট বাবা আর বেস্ট হাজবেন্ড হয়ে দেখাবো, দেখে নিও। তুমি সবসময়ই বেস্ট ফর মি। অনু নিজের পেটে হাত দিয়ে বলে, এই পুচকু, তোর বাবা তোকে খুব ভালোবাসে তাই না? অনু, পুচকু খুব হ্যাপি। আর জানো, পুচকু বুঝে গিয়েছে ওর বাবা ওকে খুব ভালোবাসে। সেদিন উদয় আর অনুর কথার মাঝে ইফা উপস্থিত হয়। বিষয়টাতে অনু খুবই বিরক্ত। অনু কিছুই না বলে চুপ হয়ে মুখ অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। উদয় ইফাকে বলে, কিছু বলবে? আমার শরীরটা খারাপ, একটু দেখে নিবে? কি সমস্যা, জ্বর নাকি অন্য কিছু? তুমি তো ডাক্তার, একটু ভালোভাবে চেক করে দেখো না কি হলো। সিরিয়াস কিছু হলে ভালো ডাক্তারের কাছে যাও। আমি তো আর সব কিছু বিশেষজ্ঞ না। তুমি একটু যাবে প্লিজ? কাল সকালে বাড়ি চলে যেও, তারপর নিজের ফ্যামিলির সাথে ডাক্তারের কাছে যেও। কিছু মনে করো না অনু, এখন অসুস্থ। আমরা এখন বাড়তি মানুষ চাইছি না আমাদের ফ্যামিলিতে। তাছাড়া আত্মীয় বাড়ি বেশি দিন এসে থাকাটাও ঠিক নয়। আর হ্যাঁ, ইফা, তোমাকে পুলিশে দেওয়া হয়নি, এটাই অনেক বড় ব্যাপার। সিঁড়িতে তেল ফেলে অনুর ক্ষতি করতে চেয়েছিলে তুমি। তুমি কি ভেবেছো আমি সবটা ভুলে গিয়েছি? আমি কিছুই ভুলিনি। কেন করেছো এগুলোর উত্তর দাও। অনুকে কষ্ট দিতে করেছি, আর যা করেছি বেশ করেছি। অনুর জন্য আমি তোমার ভালোবাসা পাইনি উদয়। আমি তোমাকে চাই উদয়, ভীষণভাবে চাই। এই জীবনে আমার তোমাকে চাই। অনু ইফার গালে একটা থাপ্পড় দিয়ে বলে, তিহানের সাথে মিলে সবটা তুমি করেছ। আমার আর উদয়ের সব অশান্তির মূলে তুমি রয়েছ। দেখো ইফা, আমি আর উদয় আজ এক হয়ে গিয়েছি। আর চাইলেও কেউ আমাদের জীবনে অশান্তি করতে পারবে না। ইফা রাগে অপমানে ফুঁসতে ফুঁসতে উদয়ের বাড়ি থেকে বেরিয়ে যায়। এইদিকে অনু গাল ফুলিয়ে আসে। উদয় অনুকে কোলে নিয়ে রুমে নিয়ে যায়। অনুর একটা মাথা ধরেছে। উদয় অনুর মাথায় হালকা একটু নারকেল তেল দিয়ে মাথায় চিরুনি দিয়ে চুল বেনি করতে করতে বলে, অনু, আমার মনের মাঝে খুব অশান্তি হয় সব সময়। কেন? অতীত, সব সময় আমার অতীত মনে পড়ে। অনু উদয়ের দিকে ঘুরে উদয়ের কপালে একটা চুমু দিয়ে উদয়ের বুকে মাথা দিয়ে বলে, জানো, আমার এখন সব সময় খুবই শান্তি লাগে, কারণ এই বুকটায় মাথা রাখতে পারি। আগে কি হয়েছিল সব ভুলে গিয়েছি। আমার এখন তুমি আছো, এতেই আমি খুশি জান পাখি। উদয় অনুর মাথায় থুতনি ঠেকিয়ে বলে, অনু, তুমি আছো বলে জীবনটা এত সুন্দর। এই জন্য ছোটবেলা থেকে আমি শুধুই তোমাকে ফলো করতাম। ছোটবেলায় উদয় অনুকে ফলো করত, আর মাঝে মধ্যে অনুর ব্যাগ থেকে টাকাও চুরি করত। সেগুলো ফেরত চায় অনু। উদয়কে অনু বলে, তুমি প্রায় আমার টাকা চুরি করতে। ওয়েট, টাকা দিচ্ছি। উদয় আলমারি খুলে অনুর থেকে নেওয়া সব টাকাগুলো বের করে দেখালো। সব টাকার গায়ে লেখা আই লাভ ইউ অনু। অনু টাকাগুলো গুনে হিসাব করলো। 2 টাকা থেকে শুরু 1000 টাকার নোট সবই আছে। অনু গুনে দেখলো 18,200 টাকা মোট হয়েছে। অনু উদয়কে বলে, এইভাবে টাকাগুলো যত্ন করে রেখে দিয়েছো? তুমি নিজে তো একটা যত্নের মানুষ আমার কাছে। 8 মাসের গর্ভবতী অনু। উদয় 24 ঘন্টা অনুর খেয়াল রাখছে। অনুকে একটা কুটোও নাড়তে দেয়নি।
সকালে অনুকে খাইয়ে উদয় চেম্বারে যায়, আবার সারাদিন ফোন করে অনুর খোঁজ খবর রাখে। উদয় আর অনুর মাঝের সব ভুল বুঝাবুঝি মিটে গিয়েছে। উদয় আর অনু এখন অনেক ভালো আছে। হঠাৎ অনুর গরুর ভুঁড়ি আর রুটি খেতে মনে চেয়েছে। এমন একটা খাবার হুট করে কাকে বলবে? বললেও তো পাওয়া যাবে না। উদয় অনুকে ফোন দিয়েছে অনুর কিছু খেতে ইচ্ছা করছে না কিনা, তাহলে উদয় নিয়ে আসবে। কিন্তু অনু শুধু মুখ কুচকাচ্ছে, উদয়কে বলতেই পারছে না। এমন সময় সালেহা খালা উদয়কে পাশ থেকে বলে, উদয় বাবা, অনুমায়ের তো গরুর ভুঁড়ি খেতে ইচ্ছে করছে। উদয় সবগুলো রেস্টুরেন্টে ফোন দিয়ে একটা রেস্টুরেন্টের রান্না করা ভুঁড়ি পেয়ে গেল। উদয় রেস্টুরেন্ট থেকে ফেরার সময় অনুর জন্য বেশ কয়েকটা শাড়িও কিনলো, সাথে কাচের চুড়িও কিনলো, কারণ আজ অনুর জন্মদিন। উদয় অনুকে একটা সারপ্রাইজ দিতে চায়। উদয় হঠাৎ খেয়াল করে তিহানকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। উদয় একটা পরিচিত লোকের থেকে জানতে পারে একটা মেয়ের সাথে ভালোবাসার অভিনয় করে তাকে রেপ করে এতদিন লুকিয়েছিল। পুলিশ আজ তাকে খুঁজে পেয়েছে। উদয় যেন মারাত্মক একটা স্বস্তি পেল। অপরাধ করে কেউ কোনোদিন পালিয়ে ভালো থাকতে পারে না। ইফা নিজেই অনুতপ্ত, আর তিহানের বিচার আইন করবে। উদয় বাসায় ফিরেই অনুকে পেছন থেকে জড়িয়ে ধরে গালে কয়েকটা চুমু দিয়ে বলে, শুভ জন্মদিন কলিজা। অনু অবাক হয়ে যায় উদয় এত ঝামেলার মাঝেও এটা মনে রেখেছে। অনু উদয়কে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ টু কলিজা, ভীষণ মিস করছিলাম তোমাকে। কয়দিন বা বাঁচবো? বেশি টাকা দিয়ে আর কি করব? ডিউটি কমিয়ে দিয়ে তোমাকে টাইম দিব। অনেক টাকা জমিয়ে রেখে মারা গিয়ে লাভ কি? তার থেকে তোমাকে সময় দিব, সেটাই ভালো হবে, তাই না কলিজা? উদয়, অনেকটা ভুল বোঝাবুঝির পরে আমরা এক হয়েছি। বাকিটা জীবন এইভাবেই তোমার হাত ধরেই কাটিয়ে দিতে চাই। অনু, আমি অনেক ভাগ্যবান। আমার সব দোষ ত্রুটি ক্ষমা করে দিয়ে এ অধমকে তোমার জীবনে জায়গা দিয়েছ। তোমাকে পেয়েছি, আমি অনেক ভাগ্যবান। তাই সারাটা জীবন এভাবেই পাশে থেকো। অনুর পেটে একটা চুমু দিয়ে বলে, আমার বেবিকে আমার কোলে তুলে দাও অনু। একটা মানুষের জীবন অপূর্ণ বেবি ছাড়া। তুমি আমার কাছে আল্লাহর দেওয়া বেস্ট গিফট, আর তুমি বেস্ট বলেই তোমার মতোই বেস্ট গিফট আমাকে দিতে চলেছ। আমার জীবনের সবটুকু সুখ দিয়ে আমি তোমাদের সুখী রাখবো অনু। আমি তোমার জন্য ছোট্ট একটা ড্রিম হাউস বানাবো অনু, যেখানে তুমি, আমি আর আমার ফিউচার থাকবে। অনু উদয়ের হাত ধরে বলে, বাকিটা জীবন এইভাবেই তোমার হাত ধরেই কাটিয়ে দিতে চাই। উদয় রাত 12টা বাজতেই ইয়া বড় একটা কেক হাজির করলো। নিজের ফ্যামিলি সাথে নিয়ে অনুর জন্মদিন সেলিব্রেট করলো। পরের দিন উদয় নিজ হাতে অনুকে একটা লাল শাড়ি পরিয়ে দিল বাঙালি মতে। হঠাৎ অনুর সাজতে মন চেয়েছে। অনুর ইচ্ছা পূরণ করতেই উদয় অনুকে নিজের মনের মতো করে সাজিয়ে দিল। অনুর লিভার পেইন এর এখনো দেরি আছে, মাত্র 8.5 মাস চলছে। উদয় সেদিন হসপিটালে এমার্জেন্সি মিটিংয়ে ছিল। অনুর হঠাৎ প্রচণ্ড পেটে পেইন শুরু হয়েছে। অনু ব্যথায় ছটফট করছে। উদয়কে ফোন দিয়ে জানাতেই উদয় ভয়ে পেয়ে যায়। এত দ্রুত কিভাবে সম্ভব? এখনো তো ডেট হয়নি। উদয় গাইনি ডাক্তারকে বিষয়টা জানালে গাইনি ডাক্তার বলে মিসক্যারেজ এর ভয় আছে। এমন টাইমে খিঁচুনি হয়ে মা বাচ্চা উভয়ই মারা যায়। উদয় কথাটা শুনে মারাত্মক ভয় পেয়ে যায়। বাড়িতে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিল। অনুকে হসপিটালে আনা হলো দ্রুত। অনু ব্যথায় ছটফট করছে আর বলছে, উদয়, আমি বোধহয় বাঁচবো না। আমার বেবিকে তুমি দেখে রেখো। উদয় অনুর হাত ধরে বলে, কিছুই হবে না তোমার। তোমার বেবি আর তুমি দুজনেই সুস্থ থাকবে। ভয় পেও না অনু। টেনশনে উদয়ের প্রেসার বেড়ে যাচ্ছে। ডাক্তারকে উদয় বলে দিয়েছে, যেভাবেই হোক মা বাচ্চা দুজনকেই বাঁচাতে হবে। এই বাচ্চার জন্যই অনু অনেক কষ্ট করেছে। এই বাচ্চার কিছু হলে অনুকে বাঁচানো যাবে না। ডাক্তার উদয়কে বলে, অনুকে এখনই অপারেশন করতে হবে, তাহলে হয়তো মা বেবি দুজনকেও বাঁচানো যাবে। উদয়ের অনুমতিতে অনুকে ওটিতে নেওয়া হলো। উদয় অনুর জন্য বিভিন্ন মসজিদে মসজিদে মানত করলো। ফ্যামিলির সবাই টেনশন করছে কি হবে না হবে এটা ভেবে। ইফাও হসপিটালে এসেছে। ওটি শেষ হলে ডাক্তার গুড নিউজ দিল, অনু সুস্থ আছে। যমজ 2টা ছেলে হয়েছে। উদয় যেন খুশিতে পাগল হয়ে যাওয়ার উপক্রম। অনুর কেবিনে ঢুকেই অনুর গালে চোখে চুমু দিয়ে ছেলেদের কোলে তুলে নিল। অনুর হাত ধরে বলে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি ঠিক আছো। তাই ইফা অনুর কাছে এসে ক্ষমা চেয়ে নেয়। অনুও ইফাকে ক্ষমা করে দিল। অনুর আর তার 2 ছেলেকে বাড়িতে আনা হলো। অনুর মা বাবাও এসে অনুর বাড়িতেই উঠেছে, কারণ 2টা বাচ্চা সামলাতে অনু আর উদয় দুজনের মা বাবাই হিমশিম খেয়ে যায়। অনু আর উদয়ের মা বাবা দুপক্ষই ভীষণ খুশি। তাদের নাতি নিয়েই তাদের দিন কেটে যায়। বাচ্চাদের বয়স 1.5 বছর হতেই মহা অশান্তি শুরু হয়। বাচ্চা 2টাই হাঁটা শিখেছে। 2টাই ভারী দুষ্ট হয়েছে। উদয়ের ফোন নিয়ে একবার পানিতে ভেজাচ্ছে, ইচ্ছা করেই দুজনে বিছানায় হিসু করছে। রিমোট ভেঙে ফেলছে। রুমের জিনিসপত্র সব এলোমেলো করে রাখছে।
অনুকে বাচ্চারা অতিষ্ঠ করে তুলছে। রাত 12টার আগে একটাও ঘুমোয় না, আবার ভোর 4টায় উঠে যায়। অনু বাচ্চাদের উদয়ের কাছে রেখে পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ইদানিং অনু রোজ এই কাজ করছে। বাচ্চাদের বকলে উদয় আবার রাগ করে, তাই অনু উদয়ের কাছেই বাচ্চাদের রেখে যায়। অনেক দিন হয়েছে দুজনে একটু আলাদা সময় কাটাতে পারে না। অনু রাত 11টার দিকে পাশের রুমে গিয়ে ঘুমিয়েছে। উদয় বাচ্চাদের ঘুম পাড়িয়ে পাশের রুমে গিয়ে অনুকে জড়িয়ে ধরে। অনু বলে, এই তুমি যাও তো, সারাদিন তোমার বাচ্চারা আমাকে ঘুমাতে দেয় না। ওদের পিছে ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত, এখন ঘুমাবো। উদয় আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, হুম, আজ বউকে জড়িয়ে ধরে ঘুমাবো। ওদের পাশে আজ সালেহা খালাকে রেখে এসেছি। অনু ঘুম ঘুম চোখে বলে, ওদের ঘুমাতে দাও না। উদয় অনুর গলায় ঠোঁট ডুবিয়ে বলে, একটু ভালোবাসতে দাও না। দুইটা ছেলের বাবা হয়েছি বলে কি আমি বুড়ো হয়ে গিয়েছি? বউকে ভালোবাসতে পারবো না? এই 1 বছরের যা গ্যাপ গিয়েছে সবটা উসুল করে নিব। অনু বুঝতে পেরেছে তার উদয় আজ অনেক রোমান্টিক মুডে আছে, তাকে কোনোভাবেই আটকানো যাবে না। বাধ্য হয়েই বরের কাছে ধরা দিতে হলো। উদয় অনুকে আদর করতে করতে ঘুমিয়ে গেল। পরের দিন খুব ভোরে উদয় তাকিয়ে দেখে অনু তার কোলের মাঝে আর 2 বাচ্চা তাদের কাছে এসে হাতে তালি দিচ্ছে আর হাসছে। অনু উদয়কে ঝটকা মেরে ফেলে দিয়ে বলে, সরো, ছেলেরা বড় হচ্ছে, দুষ্টুমি কমিয়ে দাও। ছেলে দুইটা সত্যি দুষ্টু হয়েছে। উদয় অনুকে একটা চুমু দিলেই দাদু আর নানুকে বলে দেয় সাথে সাথে। এই বাচ্চা দুটোই তাদের ফ্যামিলির হাসি আনন্দের একমাত্র কারণ। আসলেই বাচ্চা ছাড়া একটা ফ্যামিলি সম্পূর্ণ অপূর্ণ থাকে। সব অপূর্ণতা বাচ্চারা পূর্ণ করে দেয়। উদয় অফিস থেকে আসলে অনুর জন্য চকলেট সাথে বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসে। উদয়ের কাছে অনু একটা বাচ্চা। এই দুষ্ট 2টা বাচ্চার জন্য উদয়ের ফ্যামিলি আরও বেশি জীবন্ত হয়ে উঠেছে। উদয় অনুর ভালোবাসা পূর্ণতা পেয়েছে তাদের 2 সন্তানের জন্য। সমাপ্ত।